আসসালামু আলাইকুম। গুড ইভিনিং ডিয়ার ড্রিমার্স। কী অবস্থা তোমাদের? কেমন লাগছে আমাদের বন্দি পাঠশালা লাস্ট আওয়ার নার্সিং ড্রিমার্সের ক্লাসগুলো তোমাদের? নিশ্চয়ই ভালো। তো তোমাদের ভালো লাগারই এরকম আরেকটি ক্লাস নিয়ে আমি আজকে আছি, আখি আক্তার ফ্রম ঢাকা নার্সিং কলেজ। তো তোমরা চাইলে আমাকে বলতে পারো জুনিয়র আখি আপু, ঠিক আছে? যারা যারা অলরেডি ক্লাসে এসেছি তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমাদেরকে বলছি এই ক্লাসটা তোমাদের বাকি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে জানায় দাও যে আমাদের আজকের সাধারণ বিজ্ঞান ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আর যেহেতু এটা আমাদের আজকে ফ্রি ক্লাস, তোমাদের সবার জন্য উন্মুক্ত। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তোমাদের বাকি ফ্রেন্ডসরা আছে ওরাও ক্লাসটা করতে পারে, জানতে পারে এবং নিজেরাও উপকৃত হয়। ওকে, আজকে হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞানের ক্লাস। তো যেহেতু সাধারণ বিজ্ঞান এটা মূলত ডিপ্লোমাদের জন্য, তবে তোমরা যারা বিএসসি আছো তোমরাও চাইলে করতে পারো, কারণ অনেক সময় দেখা যায় কি প্রশ্ন রিপিট হয়। ডিপ্লোমার দু একটা প্রশ্নও কিন্তু বিএসসিতে আসে, ঠিক আছে? তো তোমরা চাইলে বিএসসি যারা আছো তারাও ক্লাসটা করতে পারো। আর নর্মালি যারা ডিপ্লোমা ইন নার্সিং কিংবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আছো, আজকের ক্লাসটা মেইনলি তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস আজকে শুরু করি, ঠিক আছে? তো তোমরা যারা আছো তোমরা ইতিমধ্যে জানো, অনেকে হয়তো বা আছো আমাদের লাস্ট আওয়ার নার্সিং ডিমার্স প্রজেক্টটা অলরেডি এনরোল করে ফেলেছো, অথবা যারা এখনও করো নাই তোমাদের জন্য বলি, আমাদের কোর্স ফি কিন্তু কত বলো তো? মাত্র 699 টাকা, ঠিক আছে? মাত্র 699 টাকায় তুমি একদম এক্সাম অবধি সব সাবজেক্টের ডিটেলস ফুল ক্লাস পাচ্ছ, পরীক্ষা, এছাড়াও প্রতি পরীক্ষার পর তো তুমি মডেল টেস্ট আছেই, তোমার প্রিপারেশনের সবটুকু পাচ্ছ তুমি আমাদের লাস্ট আওয়ার নার্সিং ডিমার্স প্রজেক্ট থেকে, ঠিক আছে? তো তোমরা যারা এনরোল করে ফেলেছো তোমাদেরকে ওয়েলকাম আমাদের লাস্ট আওয়ার নার্সিং ডিমার্স প্রজেক্টে। আর যারা এখনও করনি, তোমরা জানো যে অলরেডি আমাদের 400+ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো যারা এখনও করো নাই তোমরাও দ্রুত করে ফেলো, ঠিক আছে? ওকে, আজকে হচ্ছে আমরা আমাদের 23-24 সালের যেই প্রশ্নটা ছিল ডিপ্লোমা ইন নার্সিং, এই প্রশ্নটা আমরা আজকে সলভ করব, ঠিক আছে? ওকে, আজকে হচ্ছে আমাদের ক্লাস হবে। আর তোমাদের লাস্ট যেই ক্লাসটা হয়েছিল, ইংলিশ ক্লাস হয়েছিল সম্ভবত, এই পরীক্ষাটা তোমাদের কালকে হবে, ঠিক আছে? শনিবার হবে পরীক্ষা। ওকে, আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যাদের ডিপ্লোমা ইন নার্সিংয়ের এই জেনারেল সায়েন্স নিয়ে কনফিউশন আছে, প্রশ্ন কী রকম আসে, আজকের ক্লাসটা যদি করো আশা করি তোমাদের সেই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এটা আমরা করব আজকে হচ্ছে ডিপ্লোমা প্লাস মিডওয়াইফারি লাস্ট যে প্রশ্নটা এসেছিল 2023-24-এ, আমরা সেটা সলভ করব। আচ্ছা, তাহলে আমরা আমাদের এবার প্রথম প্রশ্ন দেখি। এটা কিন্তু লাস্ট 23-24 সালে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন, ঠিক আছে? এবার দেখো, স্ক্রু গজের স্ক্রুয়ের, আচ্ছা এটা ক্রু লিখছে, তো এটা হবে হচ্ছে স্ক্রুয়ের সরণকে কি বলে, ঠিক আছে? তোমাদের যে প্রশ্নগুলো আসে ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে, এই প্রশ্নগুলো কিন্তু আসে কই থেকে বলো তো? মেইনলি এটা আসে মানে 9-10-এর যে বায়োলজি বই ছিল, কেমিস্ট্রি বই ছিল, ফিজিক্স বই ছিল, সেইগুলো থেকে, ঠিক আছে? আর একটা কথা বলি, যেহেতু আজকে আমরা ক্লাস করছি, তো তোমাদেরকে বলবো তোমাদের পেন পেপারস নিয়ে রেডি হয়ে যাও, ক্লাস নোট করতে থাকো। ক্লাস নোট করার সাথে সাথে তোমরা যখন নোট সাবমিট করবে, তো তোমাদের ওই নোটের সর্বোচ্চ রিয়্যাক্ট দেখে বা তোমাদের নোটের ধরন দেখে আমরা কিন্তু একজনকে বিজয়ী ঘোষণা করবো, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে ক্লাসটা করো যাতে তুমি নোট সাবমিট করে তুমি বিজয়ী হতে পারো। আরেকটা কথা বলি, তোমরা অনেকে মনে করতেছো যে আমি তো এখনো এনরোল করি নাই, তাইলে কি আমি নোট সাবমিট করলে পুরস্কার পাবো? অবশ্যই তোমার পাওয়ার চান্স আছে, তুমি এনরোল করো কিংবা না করো, আমরা সেটা দেখবো না। আমরা দেখবো তোমার নোটটা কত ভালো হচ্ছে বা তোমার নোটের শেয়ারের যে পোস্টটা থাকবে সেটাতে কীরকম রিয়াক্ট আসছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কি ছিল দেখো, স্ক্রু গজের স্ক্রুয়ের সরণকে কি বলে, তাই না? তো অ্যান্সারটা আমি বলে দিছিলাম যে এটাকে বলে হচ্ছে পিস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিস। ওকে, তো আমরা পিসের সূত্রটাও অলরেডি দেখছিলাম যে আমরা পিস কি করে বের করতে পারি, সরণটাকেই পিস কেন বলি। তো আমাদের পিস পিস ছিল হচ্ছে D/N, তাই না? ডিটা ছিল হচ্ছে আমাদের দূরত্ব বা থ্রেডের যে সংখ্যাটা ছিল, এটা এটা ছিল দূরত্ব। আর আমাদের এন ছিল হচ্ছে পাক সংখ্যা বা ঘূর্ণন সংখ্যা, তাই না? ঘূর্ণন অথবা পাক সংখ্যা। তো
তোমরা তো অনেকেই স্ক্রু দেখছো তাই না, স্ক্রু নাট বল্টু যেটাকে বলে তাই না, ওই নাট বল্টুর মতোই, কিন্তু ওটা হচ্ছে তোমার স্ক্রু গজ একটা ছোট যন্ত্র আছে, ওই যন্ত্রের মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, যারা যারা চলে আসছো তোমরা দেখো, তাহলে পিসটা হচ্ছে আমাদের ডি/এন, আর স্ক্রু গজের ওই স্ক্রু এর সরণটাকেই আমরা বলতেছি পিস, এটাই হচ্ছে আমাদের সরণ। দেখো এটা যদি দূরত্বটা যদি হয় 5 মিলিমিটার, তাহলে সরণটাও হবে 5 মিলিমিটার, ঠিক আছে। আর ভার্নিয়ার ধ্রুবক, এটা হচ্ছে তোমার স্ক্রু গজের সাথে সম্পর্কিত নয়, ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাথে সম্পর্কিত। আর যান্ত্রিক ত্রুটি, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল কিংবা স্ক্রু গজের সাথে এই ত্রুটিটা পাওয়া যায় অনেক সময়। লঘিষ্ঠ গণন, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের সাথে সম্পর্কিত, ঠিক আছে। স্ক্রু গজের সাথে সম্পর্কিত এই একটাই, সেটা হচ্ছে পিস, ওকে। আচ্ছা, আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। কি আছে বলো, অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি, তাই না। আচ্ছা, এখানে আমি বলি যে অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়ামটা কোনটা, এই যে অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু, দেখো অ্যালুমিনিয়াম এটা হচ্ছে একটা ধাতু, এই ধাতুর আকরিক কোনটা, সিন্নাবার, ক্যালামাইন, গ্যালেনা নাকি বক্সাইট, তোমরা কি বলো, অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি। ওকে, আমাদের সাথে 93+ স্টুডেন্ট আছে। আচ্ছা, আকরিক বলতে আমরা কি বুঝি বলো তো, আকরিক বলতে হচ্ছে অপরিশোধিত অবস্থায় থাকে, সেখান থেকে পরিশোধন করে আমরা এরকম ধাতু পেতে পারি। তো এখানে বলো অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি। আচ্ছা, আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটা হচ্ছে বক্সাইট। এবার আমরা দেখি এই বক্সাইটটা আসলে কি, তাই না, এই বক্সাইটটা আসলে কি, বা যদি এরকম আরো প্রশ্ন আসে বক্সাইট সম্পর্কিত কোনো প্রশ্ন, সেক্ষেত্রে তুমি কিভাবে অ্যান্সারটা পারবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড, দেখো এটা হচ্ছে হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, আর হবে হচ্ছে হাইড্রেটেড, পানি থাকবে, X সংখ্যক H2O। এটা হচ্ছে কেমিস্ট্রির একটা প্রশ্ন, দেখো এটা হচ্ছে বক্সাইটের সংকেত, Al2O3 ইন্টু এটা হচ্ছে H2O, X সংখ্যক পানির অণু আছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে অ্যালুমিনিয়াম, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম, ঠিক আছে, পানি থাকবে সাথে। আচ্ছা, এটার বর্ণটা আমরা একটু দেখি যে বক্সাইটের বর্ণটা কেমন হয়। দেখো এটা হতে পারে লালচে, ধূসর অথবা হলুদ। দেখো এটা হচ্ছে আমাদের বক্সাইটের বর্ণ, আসতে পারে যে বক্সাইটের বর্ণ কীরকম বা বক্সাইট দেখতে কীরকম হয়, তাহলে তোমরা এটা দেখতে পারো, বর্ণ হচ্ছে লালচে, হলুদ ধরনের অথবা ধূসর বর্ণের। আর এই যে বক্সাইটের সংকেত হচ্ছে এটা Al2O3 ইন্টু H2O, ঠিক আছে, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড। ওকে, এটা হচ্ছে প্রধান অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, দেখো এটা হচ্ছে বক্সাইট, বক্সাইটটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। এছাড়াও এর আরো আরো আকরিক আছে, কিন্তু একটাই না, যদি অপশনে তোমার না থাকে বক্সাইট না থাকে, অনেক সময় আবার বক্সাইট না লেখা থেকে এটাও কিন্তু আসতে পারে, বক্সাইটের জায়গায় তোমার এটার জায়গায় এই অপশনটাও থাকতে পারে, এই যেটা যে Al2O3 ইন্টু H2O, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার তুমি এটা দাগাবা, ওকে।
এরপর দেখো এটাকে আমরা বলছি প্রধান আকরিক, তাহলে এর অন্য কোন আকরিক আছে? এর আরেকটা আকরিকের নাম আমরা শিখে রাখি, সেটার নাম হচ্ছে 2 নম্বর আকরিকটা হচ্ছে ক্রায়োলাইট। এটাও অ্যালুমিনিয়ামেরই একটা আকরিক। দেখো ক্রায়োলাইট, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? অ্যালুমিনিয়ামের কিন্তু 2টা আকরিক পেলাম, ঠিক আছে। একটা হচ্ছে তোমার বক্সাইট আর একটা হচ্ছে ক্রায়োলাইট। এই যে ক্রায়োলাইটের সংকেত হচ্ছে এটা AN3AlF6। ক্লিয়ার সবাই? ওকে, তোমরা যদি ক্লিয়ার হও তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাব। এবার দেখো আমাদের প্রশ্ন আছে বিস্ফোরক পদার্থ কোনটি? ঠিক আছে, অপশন আছে টিএনটি, টলুইন, বেনজিন কিংবা লিড। আচ্ছা, এবার আমি তোমাদেরকে অপশনগুলো সবগুলো ভেঙে ভেঙে দেখাই যে কোনটা কি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। টিএনটি এটা হচ্ছে তোমার ট্রাইনাইট্রোটলুইন। দেখো টিএনটি ট্রাইনাইট্রোটলুইন, এই যে ট্রাইনাইট্রোটলুইন, এটা হচ্ছে টিএনটি। এরপর আছে শুধু টলুইন, এরপর আছে হচ্ছে বেনজিন, আর এটা হচ্ছে লেড। লেড মানে হচ্ছে কিন্তু এই যে প্লাম্বাম, এটা একটা ভারী ধাতু। এই যে লেডের সংকেত হচ্ছে এইটা পিবি, মানে হচ্ছে প্লাম্বাম। আর এটা কি বলতো? এটা হচ্ছে একটা ভারী ধাতু, এটা জেনে রাখো, এটা হচ্ছে একটা ভারী ধাতু। লেড কিন্তু একটা ভারী ধাতু। যদি কখনো পরীক্ষায় আসে যে লেড কোন ধরনের ধাতু, বা অপশনে যদি আসে যে কোনটি ভারী ধাতু, সেক্ষেত্রে তুমি এই যে প্লাম্বাম দাগাতে পারো, ঠিক আছে। লেড আছে, ক্যাডমিয়াম, গ্যালিয়াম, এগুলো হচ্ছে ভারী ধাতু। এরপর আছে আমাদের বেনজিন। বেনজিন এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন, বুঝছো, এটা একটা হাইড্রোকার্বন। এই যে আমাদের বেনজিন হচ্ছে একটা হাইড্রোকার্বন, টলুইন এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। হ্যাঁ, তবে টলুইন এটা কিন্তু একটা জৈব যৌগ। হ্যাঁ, এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ, তবে টলুইনের আবার কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বলি, যদি এই সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। দেখো এটার বৈশিষ্ট্য দেখো, এটা থাকে তরল অবস্থায়। টলুইন সবসময় তরল অবস্থায় পাওয়া যায়। এটার কোনো বর্ণ নাই, রংহীন, তরল, রংহীন। আর এটার আরেকটা বৈশিষ্ট্য আছে, প্রধান যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা মিষ্টি গন্ধযুক্ত। টলুইনের একটা মিষ্টি গন্ধ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা মিষ্টি গন্ধযুক্ত। দেখো আমরা টলুইনের পরিচয় পেয়ে গেলাম, মিষ্টি গন্ধযুক্ত, তরল এবং রংহীন। তো টলুইন থেকে যদি তোমার কোনো প্রশ্ন আসে, আশা করি সেটাও আমি তোমাদের ক্লিয়ার, ঠিক আছে, যদি এগুলো ঠিক মতো পড়ে থাকো। আর বেনজিন এটাও এরকম একটা হাইড্রোকার্বন, আর লেড তো বলেই দিলাম ভারী ধাতু। আর এবার আসি আমাদের ট্রাইনাইট্রোটলুইন, টিএনটি, ঠিক আছে। এই টিএনটি আমাদের আনসারটাই কিন্তু হবে টিএনটি, ঠিক আছে। বিস্ফোরক পদার্থ, বিভিন্ন বোমা, মাইন, এগুলো তৈরিতে কিন্তু আমরা টিএনটি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো টিএনটির একটা যেটা তোমরা মেইনলি বেশি মনে রাখবা, সেটা হচ্ছে টিএনটি এর মানে গলনাঙ্ক কত, ঠিক আছে। টিএনটি এর গলনাঙ্ক 80 ডিগ্রি সেলসিয়াস। এর গলনাঙ্ক হচ্ছে প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস, মেল্টিং পয়েন্ট। টিএনটি এর গলনাঙ্ক 80 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা কেন বিস্ফোরক পদার্থ বলো তো? কারণ এই বাকিগুলোর তুলনায় এটার মানে এগুলোর তো বিস্ফোরক ক্ষমতা নাই,
বিস্ফোরক ক্ষমতা সবচেয়ে বেশি আছে, একমাত্র আছে হচ্ছে টিএনটি এর, ঠিক আছে। এটা খুব শক্তিশালী বোমা তৈরি হয় টিএনটি থেকে। টিএনটি এর বিস্ফোরণ ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে। তো টিএনটিটা হচ্ছে আমাদের একটা বিস্ফোরক পদার্থ, ওকে। আর বাকিগুলো তাহলে বলে দিলাম যে কোনটা কি। এক্ষেত্রে আমি মনে করি এটা তোমাদের ক্লিয়ার। এই প্রশ্ন থেকেও যদি কোনো প্রশ্ন আসে সেটাও তোমরা পাবা, আমি আশা করছি, ঠিক আছে। ওকে, তোমরা তোমরা তাহলে আরেকবার দেখে নাও যে কি ছিল এটা। আমি এইদিকে আসি, তাহলে দেখতে পারবা আমাদের অ্যান্সারটা কিন্তু এটা হচ্ছে টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন। আর শুধু টলুইন যেটা, সেটা হচ্ছে মিষ্টি গন্ধযুক্ত তরল এবং রংহীন। এটার কিন্তু বিস্ফোরণ ক্ষমতা নাই, তবে এটা অনেক সময় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। টলুইন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আর এটা তো বললাম ভারী ধাতু। আর বেনজিন এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। আর ট্রাইনাইট্রোটলুইন এটা ছিল আমাদের বিস্ফোরক পদার্থ। এবার দেখি নিচের কোনটি মৌলিক রাশি। আচ্ছা, মৌলিক রাশি বলতে আমরা কি বুঝি বলো তো? মৌলিক রাশি যেই রাশিটাকে অন্য কোনো রাশির সাহায্য ছাড়া এককভাবে প্রকাশ করা যায়, অন্য কোনো রাশির সাহায্য লাগবে না, সেটাকে আমরা বলবো মৌলিক রাশি। তো আমাদের উদাহরণ কি দেয়া আছে? তাপমাত্রা, শক্তি, পরিবাহিতা এবং তাপ, চারটা অপশন আছে, দেখো। আচ্ছা, আগে আমরা দেখি কোনটাকে আমরা কিভাবে প্রকাশ করি। হ্যাঁ, যদি আমি তাপমাত্রাকে প্রকাশ করতে যাই, তাহলে আমি কোনো কিছুর একটা তাপমাত্রা বললাম, ঠিক আছে, সেটার তাপমাত্রাটা কত। তো সেটার তাপমাত্রা ধরলাম, আমি বললাম যে তাপমাত্রা হচ্ছে, আজকের তাপমাত্রা ধরি আমরা 22 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরপর আছে হচ্ছে আমাদের শক্তি। আচ্ছা, শক্তির এককটা কি বলতো? শক্তির এককটা আমি তোমাদেরকে এখানে দেখাই দেই। শক্তির একক কিন্তু জুল। এর এককটা কি বলো? শক্তির একককে আমরা জুল হিসেবে প্রকাশ করতে পারি, অথবা আমরা প্রকাশ করি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, তাহলে এখানে দেখো শক্তিকে প্রকাশ করতে আমার কি কি লাগতেছে? কেজি লাগতেছে, মিটার স্কোয়ার লাগতেছে, সেকেন্ড স্কোয়ার লাগতেছে, তাই না? তাহলে কেজি এটা কিসের একক আসতেছে আমার এখানে? তাহলে কেজির জন্য আমার আসতেছে হচ্ছে ভর আসতেছে, ভর। এই যে মিটার, এটার জন্য আমার কি আসতেছে? তাহলে দূরত্ব। আবার সেকেন্ড স্কোয়ার কি লাগতেছে? সময়। আর এখানে লাগতেছে হচ্ছে আমার সময়ও, দেখো। তাহলে এটা তো সবার আগে মৌলিক রাশি থেকে ক্রস, এটা সবার আগে ক্রস, তাই না? কারণ দেখো, এর একক যে জুল অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে প্রকাশ করতে আমার কত কিছু লাগতেছে, ভর লাগতেছে, দূরত্ব লাগতেছে, সময় লাগতেছে, ঠিক আছে। সেরকম পরিবাহিতাকেও যদি আমরা প্রকাশ করতে যাই, সিগমা দিয়ে আমরা প্রকাশ করতে পারি, রোধের উল্টো, ঠিক আছে। তো পরিবাহিতাকে প্রকাশ করলেও কিন্তু আমরা একটা রাশি দিয়ে প্রকাশ করতে পারবো না, সেখানে আমার রোধ নিয়ে আসতে হবে, ঠিক আছে। রোধের বিপরীত রাশি ওহম নিয়ে আসতে হবে, সিগমা নিয়ে আসতে হবে। তো পরিবাহিতাটাও হচ্ছে না। আবার তাপকেও শুধু আমরা প্রকাশ করতেই পারি না। তাহলে আমরা দেখো এখানে শুধু সেলসিয়াস তাপমাত্রা, এখানে কিন্তু অন্য কিছু লাগেনি আমার, দেখেছে? লাগেনি কিন্তু। তাহলে মৌলিক কোনটা হচ্ছে? নিশ্চয়ই তাপমাত্রা, কারণ তাপমাত্রা প্রকাশে আমার একের অধিক রাশি লাগছে না। আর যেখানে আমার একের অধিক রাশি প্রয়োজন নেই, একের অধিক রাশি লাগবে না, সেটা হবে হচ্ছে আমাদের মৌলিক রাশি, ঠিক আছে। ওকে, তোমরা চাইলে নোট করে রাখতে পারো, কারণ যার নোট যত বেশি সুন্দর হবে সে কিন্তু হবে আমাদের নোট বিজয়ী, ঠিক আছে। এটা তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম। ওকে, তোমরা বুঝতে পারছো কি না? আচ্ছা, আমি তোমাদের একটু কমেন্টস চেক করে আসছি। বুঝতে না পারলে অবশ্যই জানাবে, ঠিক আছে।
ওকে, তাসমিয়া মুনিয়া বলছে ক্লিয়ার। ওকে আচ্ছা ঠিক আছে। সানজিদা তাবাসুম তানিয়া, আচ্ছা এক্সট্রা সাউন্ড হচ্ছে, এখনো কি সাউন্ড হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই গেল আমাদের মৌলিক রাশি যৌগিক রাশির প্রশ্ন। আশা করি এরকম প্রশ্ন যদি আসে, অন্য কখনো যদি শক্তি পরিবাহিতা কিংবা তাপ থাকে যে নিচের কোনটি মৌলিক রাশি নয়, সেক্ষেত্রেও তো দাগাবে যে হচ্ছে এগুলোর মধ্যেই শক্তি পরিবাহিতা তাপ, এগুলোর যদি কোনো একটা থাকে সেটা দাগাবে। তো প্রশ্নটা দেখা কিন্তু জরুরি যে তোমার প্রশ্নে আসলে কি চাইছে, ঠিক আছে? মাঝে মাঝে প্রশ্নে এরকম দুই একটা মানে ট্রিক থাকে, কোনটা মৌলিক রাশি অথবা মৌলিক রাশি নয়। তো তোমার প্রথম অপশনে যদি তাপমাত্রা থাকে, আবার তুমি ভাবো যে কোনটা মৌলিক রাশি, এই প্রশ্ন করছে, দাগায় ফেলবা তাপমাত্রা, আর কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো এই জন্য প্রশ্ন ধীরে সুস্থে পড়বা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, আমাদের সবারই বাড়িতে প্রেসার কুকার অন্তত আছে আমি মনে করি। তো তোমাদের প্রেসার কুকার সম্পর্কিত একটা প্রশ্ন, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? দেখো, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন, তার কারণ বলছে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এবার হচ্ছে রান্নার জন্য তাপ নয়, চাপও কাজে লাগে। সঞ্চিত বাষ্পের চাপ রান্নার সহায়ক। বদ্ধ পাত্রে তাপ সংকুচিত হয়। আচ্ছা তোমাদের কি মনে হয় কোনটা আনসার বলো? প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? ওকে, অনেকে আনসার বলতেছে যে হচ্ছে এ। আচ্ছা এবার আমি তোমাদেরকে বলি, দেখো নর্মালি আমাকে বলো তো পানির স্ফুটনাঙ্ক কত? দেখো আমি বলি পানির স্ফুটনাঙ্ক কত বা বয়লিং পয়েন্ট কত, পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে, এটা বলো। পানির স্ফুটনাঙ্ক, আমাকে এটা জানো পানির স্ফুটনাঙ্কটা কত, বলো কয়জন জানো বলো তো? স্ফুটনাঙ্ক বা হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট, ঠিক আছে? ওকে, ইয়াসমিন রহমান দিয়া ও বলছে 100 ডিগ্রি সেলসিয়াস, রাইট। 100 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পানি ফুটতে থাকে আমরা জানি, 100 ডিগ্রি সেলসিয়াস। তো নর্মালি যখন আমাদের কোনো পাত্রে আমরা গরম পানি করি, তখন কিন্তু এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই পানি ফুটতে থাকে। যখন পানির হচ্ছে তোমার তাপমাত্রা হয়ে যায় 100 ডিগ্রি সেলসিয়াস, তখন পানি ফুটতে থাকে। তো নর্মাল আমরা এটা রান্না করি। কিন্তু প্রেসার কুকারে কি হয় বলো তো? প্রেসার কুকারে তো আমরা জানি বদ্ধ থাকে, তাই না? একদম রাবার টাবার দিয়ে সব দিয়ে আটকানো থাকে, এখানে কোনো মানে বাতাস যাওয়া আসার কোনো রাস্তা নেই, তাই না? বায়ু পরিবহনের কোনো রাস্তা থাকে না। তো আমরা যখন এটা প্রেসার কুকারে দিই, প্রেসার কুকারে পানির এই স্ফুটনাঙ্কটা কত পর্যন্ত হয় জানো? 100 থেকে 120 ডিগ্রি, 120 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে থাকে। 130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্ফুটনাঙ্কটা এর বাড়তে থাকে, ঠিক আছে? পানির স্ফুটনাঙ্ক 100 থেকে 130 ডিগ্রি, 20 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে। তার মানে তুমি দেখো নর্মালি, যখন তুমি কোনো পাত্রে যখন পানি গরম করছো, তখন তোমার সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে। কিন্তু এই তাপটাই যখন তোমার এই রান্নাটাই তুমি কি করছো, প্রেসার কুকারে করছো, সেক্ষেত্রে প্রেসার কুকারে তোমার যেহেতু বদ্ধ থাকে, সেক্ষেত্রে তোমার চাপ বেড়ে যায়। কারণ বাইরের চাপের সাথে ওই চাপের কোনো আদান প্রদান হয় না। ওর ভিতরে যে চাপটা থাকে, তাপমাত্রা বাড়ার ফলে ওর হচ্ছে চাপটাও বেড়ে যায়, ঠিক আছে? চাপটাও বাড়ে, ফলে ওর স্ফুটনাঙ্কটাও আরও বাড়ে। 120 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন বাড়ে, তখন ভিতরে থাকা ওর বস্তু খাবার দাবার ওই তাপটা শুষে নেয়। ওই যত বেশি তাপ শুষে নিবে, ও তো তত তাড়াতাড়ি মানে ওর ওর ভিতরের শক্তি কমে যাবে, আর ওটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়। তাহলে আমাদের আনসার কি হচ্ছে, উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, ঠিক আছে? আচ্ছা রান্নার জন্য তাপ নয়, চাপও কাজে লাগে। সঞ্চিত বাষ্পের চাপ রান্নার সহায়ক। বদ্ধ পাত্রে তাপ সংকুচিত হয়।
আচ্ছা, এটাও তো হবে না। আর সঞ্চিত বাষ্পের চাপ রান্নার সহায়ক, এটা তুমি প্রেসার কুকার বলো আর এমনিতেই বলো, এক্ষেত্রে সঞ্চিত চাপটা তোমার রান্নার সহায়ক সবসময়, ঠিক আছে, নর্মালেও আবার প্রেসার কুকারেও। আর এটাও তো হয় না যে রান্নার জন্য তাপমাত্রা চাপও কাজে লাগে, প্রধান কারণ হচ্ছে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক অনেক বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের এই আনসার যে উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক অনেক বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা আমাদের পরের প্রশ্ন দেখব। আচ্ছা, কিসের আওয়াজ হচ্ছে? এখনো কি আওয়াজ হচ্ছে? একটু আমাকে কাইন্ডলি জানাও যে তোমরা এখনো কোনো আওয়াজ পাচ্ছ কিনা। এখনো কোনো এক্সট্রা সাউন্ড পাচ্ছ? একটু আগেও শুনছিলাম যে আপু একটা কটকট আওয়াজ হচ্ছে, এখনো কি আওয়াজ হচ্ছে? কথা বললে সাউন্ড হয়। আচ্ছা, 1 মিনিট ভাইয়া, এখানে একটু সাউন্ড প্রবলেম হচ্ছে। একটা ইয়ে দিয়ে দাও, ফুল চেঞ্জ করে দাও, এইটা চেঞ্জ করে দাও। ওকে, এবার একটু দেখো, এবার তোমরা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও, ঠিক আছে। আচ্ছা, এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু ইনশিওর করো। আচ্ছা, এবার ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন শেষ। এবার পরের প্রশ্ন দেখো, পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং, তোমরা একটু ভেবেচিন্তে অ্যান্সার করবা যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি। ওকে, এবার দেখো পর্যায় সারণীর মূল ভিত্তি কি। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এখানে দুইটা অপশন সেম হয়েছে না? একটা অপশন হবে হচ্ছে পারমাণবিক ভর, দাঁড়াও, এই যে এটা হবে হচ্ছে পারমাণবিক ভর, আর একটা হবে পারমাণবিক সংখ্যা। দেখো, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক ভর নাকি পারমাণবিক সংখ্যা, এটা একটু বলো। আচ্ছা, এই বললাম যেহেতু প্রথমে, এই যে এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং, ঠিক আছে, কারণ পর্যায় সারণীতে একবারে আসে নাই। এখন আমরা যেটা যে পর্যায় সারণীটা আছে 118টা মৌল পর্যন্ত, এটা কিন্তু হচ্ছে আমাদের একদম লেটেস্ট, ঠিক আছে। এটা আরেকটু সম্প্রসারিত হওয়ার কথা আরও কয়েকটা মৌল সম্বন্ধে, তো ওইটা এখনও আমাদের পাঠ্যপুস্তকে যেহেতু আসেনি, তো আমরা লেটেস্ট ধরবো কোনটা, 118 পর্যন্ত যেটা আছে আমাদের বইয়ে যেটা পেয়েছিলাম, ঠিক আছে। তো তার আগে কিন্তু কয়েকবার পর্যায় সারণী এসেছে, সেটা কাটছাট হয়েছে, আবার নতুনভাবে আসছে অনেক অনেক বৈশিষ্ট্যর পরে, ঠিক আছে। তো এটা আমরা দেখি যে মানে পর্যায় সারণীতে কখন কোন বৈশিষ্ট্য ছিল, মানে কিসের ভিত্তিতে করা হইতো, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে।
তো আমরা জানি পর্যায় সারণীর শুরুতে নিউল্যান্ডের অষ্টক সূত্র, ঠিক আছে, অষ্টক সূত্র নামে একটা সূত্র ছিল, যে আটটা আটটা করে পরমাণু উনি হিসাব করছিল, ওইভাবে উনি একটা হচ্ছে সারণী বানাইছিল, ঠিক আছে। তো নিউল্যান্ড আর মেন্ডেলিফ যখন বানাইছিল, নিউল্যান্ড এবং মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল এটা একটু দেখি। এই যে নিউল্যান্ড এবং মেন্ডেলিফ প্রথমে সারণী দিয়েছিল, ওনার সারণীর মূল ভিত্তি কি ছিল, উনি কি ধরে এই যে এই আমরা এখন একটা ছক সাজানো আছে, উনি কোন হিসাব করে এই ছকটা সাজিয়েছিলেন, তাই না? তো এনার ছকের মূল ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর। দেখো পারমাণবিক ভর কিন্তু ছিল নিউল্যান্ড এবং মেন্ডেলিফের যে পর্যায় সারণী ছিল সেটা, তাই না? এদের পর আমরা কি সারণী পাইছি বলো তো? এদের পর আমরা পাইছি একটা আধুনিক সারণী, তাই না? তো সেই আধুনিক সারণীতে কি ছিল? আধুনিক পর্যায় সারণী। এবারে আসি আধুনিক পর্যায় সারণী। আধুনিক যে পর্যায় সারণী আছে আমাদের, এইখানে এবার আসলো আমাদের পারমাণবিক সংখ্যা, ভর থেকে চেঞ্জ হয়ে এটা হলো পারমাণবিক সংখ্যা। দেখো দেখো আমি কিন্তু বলছিলাম যে এই প্রশ্নটা একটু কনফিউজিং, ঠিক আছে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা একটু পরে ক্লিয়ার হবা যে আসলে এই প্রশ্ন যদি আসে বা এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে কিভাবে ক্লিয়ার হবা। তাহলে এই গেল আমাদের নিউল্যান্ড এবং মেন্ডেলিফের সারণী, এটা ছিল পারমাণবিক ভর। এরপর হচ্ছে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে ছিল পারমাণবিক সংখ্যা। উনি পারমাণবিক ভর অনুযায়ী সাজাইলো, ওরা এসে যে যার ভর যেরকম সেই অনুযায়ী। তারপর আসলে উনি পারমাণবিক সংখ্যা অনুযায়ী হাহি লিবে বোকানা 1 2 3 4 5 6 হাইড্রোজেন হিলিয়াম নিয়ন মানে ওইভাবে সাজাইলো উনি আর কি, ঠিক আছে, যে হচ্ছে সংখ্যা অনুযায়ী, যে হাইড্রোজেন 1 হিলিয়াম 2 তারপর হচ্ছে লিথিয়াম 3 বেরিলিয়াম 4 ম্যাগনেসিয়াম 5 এইভাবে উনি সাজাইলো। এরপর এখন আমাদের যেটা আছে একদম লেটেস্ট, এটাকে আমরা বলতেছি আধুনিকতম পর্যায় সারণী। এইটা দেখি কি সর্বশেষ আমরা যেটা পাইছি, এটা হচ্ছে আধুনিকতম পর্যায় সারণী। এটা হলো আমাদের আধুনিকতম পর্যায় সারণী। তাহলে আমরা দেখো অলরেডি যদি তোমরা প্রথমে একটা অপশন দেখেই বলো, যে যে কোনো একটা অপশন দেখে প্রশ্ন ঠিক মতো না পড়ে, যে আমি একটা পড়ছিলাম কোথাও যে পারমাণবিক সংখ্যা হচ্ছে মূল ভিত্তি পর্যায় সারণীর, কিন্তু প্রশ্ন দেখো নাই যে পর্যায় সারণীর মূল ভিত্তি এখন কোনটা বলছে। তো যেহেতু এখানে শুধু পর্যায় সারণী বলছে, তো আমরা কোন পর্যায় সারণী নিব? একদম লেটেস্ট যে পর্যায় সারণী আছে সেটা নেব, কারণ অন্য কোনো পর্যায় সারণী হলে সেটা ওখানে আইডেন্টিফাই করে দেয়া থাকতো যে মেন্ডেলিফের নাকি নিউল্যান্ডের নাকি আধুনিকটা নাকি আধুনিকতম। যেহেতু দেয়া নাই কোনোটাই, একদম শুধু পর্যায় সারণী আছে, তাহলে এটা আমরা ধরে নেব এটা একদম লেটেস্ট যেটা সেটা, ঠিক আছে। এইটার আমাদের হচ্ছে এইটার ভিত্তিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, পরমাণুর ইলেকট্রন বিন্যাস। দেখো আশা করি তাহলে এবার তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো, ঠিক আছে।
এটা হচ্ছে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এখনকার যে আমাদের আধুনিক একদম আধুনিকতম পর্যায় সারণী আছে সেটা হচ্ছে এটা ইলেকট্রন বিন্যাস। তাহলে আনসারটা কি হচ্ছে, পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক ভর তো ছিল আধুনিকে, এই যে আধুনিক পর্যায় সারণীতে ছিল না, পারমাণবিক ভর ছিল হচ্ছে নিউল্যান্ড আর মেন্ডেলিফে। এরপর পারমাণবিক সংখ্যা ছিল হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে। আর তাহলে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে পর্যায় সারণীর অর্থাৎ আধুনিকতম পর্যায় সারণীর হচ্ছে মূল ভিত্তি। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার সবার। এবার দেখো কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন থাকে না কোনটাতে? এটা হচ্ছে অপরিবাহী, অর্ধপরিবাহী, পরিবাহী নাকি সুপরিবাহী? দেখো তোমাদেরকে একটু বলি, অপরিবাহী মানে হচ্ছে যেটা একদমই বিদ্যুৎ পরিবহন করবে না। অর্ধপরিবাহী বলতে বোঝায় নর্মালি এরা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যদি চাপ অথবা তাপমাত্রা অনেক বেশি হয় বা তাপমাত্রার পরিবর্তন হয় সেক্ষেত্রে ওরা পরিবেশ ভেদে অর্ধপরিবাহীর মতো আচরণ করে, কখনো কখনো ইলেকট্রন পরিবহন করতে পারে, তারা হচ্ছে অর্ধপরিবাহী। পরিবাহী হচ্ছে যারা নর্মালি বিদ্যুৎ পরিবহন করে। আর সুপরিবাহী হচ্ছে ওই পরিবাহী বা সুপরিবাহীর মধ্যে পার্থক্য বেশি নেই। সুপরিবাহী হচ্ছে যারা কোনো বাধা ছাড়া খুব সহজে পরিবহন করতে পারে, মুক্ত ইলেকট্রন আছে যাদের। তো এবার বলো কোনদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, কোনটা হবে আনসার? এটা কিন্তু একটু সহজ আছে, তাই না? মুক্ত ইলেকট্রন থাকে না কোনটিতে? আচ্ছা, মুক্ত ইলেকট্রন থাকা না থাকার একটা এর উপর ভিত্তি করে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, কি বলতো? যাদের মুক্ত ইলেকট্রন থাকবে, আমি তোমাদের জন্য আরো সহজ করে দিই, যাদের মুক্ত ইলেকট্রন থাকবে তারাই বিদ্যুৎ পরিবহন করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায়, আর যাদের থাকবে না তারা পরিবহন করতে পারবে না। ঠিক আছে, তাহলে এবার বলো। ওকে, বলে দিই, এটা হবে আনসারটা হচ্ছে অপরিবাহী। এটা একটু ইজি আছে, তোমরা বুঝবে। অপরিবাহী কেন? কারণ এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। যদি মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে মুক্ত ইলেকট্রনের চলাচলও সম্ভব না, মুক্ত ইলেকট্রনের ছুটাছুটিও সম্ভব না। যদি একটার সাথে আরেকটা ইলেকট্রন ধাক্কা না লাগে, চলাচল না করে, তাহলে একটার মাধ্যমে আরেকটা মানে কোনো কিছু পরিবহন করতে পারবে না। যখন মুক্ত ইলেকট্রন থাকবে, আর মুক্ত ইলেকট্রন যে এক জায়গায় থাকবে এটা কিন্তু না। একটা মুক্ত ইলেকট্রন যদি থাকে ও কিন্তু ওর কক্ষপথে ঘুরতে থাকবে। মনে করো একটা মুক্ত ইলেকট্রন আছে কোনো কক্ষপথে, একটা ইলেকট্রন আছে, এ কি এখানে থাকবে? থাকবে না, ও এখানে ঘুরতে থাকবে। তো ওর কাজই হচ্ছে ঘোরা এক জায়গায়। তো যদি ও থাকে, এখন আরেকটা মুক্ত ইলেকট্রন আছে, তো ও যখন এর কাছে আসবে, এখানে এসে ধাক্কা দিল, আরেকটা এখানে আছে, ওর কাছ থেকে এখানে, তাহলে এর চার্জটা এখানে আসলো, এর চার্জটা এখানে, এর চার্জটা এখানে, এইভাবে ওরা পরিবহন করতে পারে। ঠিক আছে, যখন চার্জটা পরিবহন করতে পারবে তখনই তো ওরা পরিবাহী, এর মাধ্যমে তড়িৎ চলাচল করতে পারে। আর যদি এখানে কোনো ইলেকট্রনই নাই, দেখো কোনো ইলেকট্রন নাই, মুক্ত ইলেকট্রন নাই, যে মুক্ত আছে সে নড়াচড়া করছে না, তো কেউ নাই, তো এখানে যদি কেউ না থাকে তাহলে তো এর মাধ্যমে মানে যাওয়া আসার কোনো রাস্তা নাই, পরিবহন হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে অপরিবাহী পদার্থগুলোতে মুক্ত ইলেকট্রন থাকে না। এবার দেখো তাহলে এরকম অপরিবাহী কি কি আছে বলো তো? বিদ্যুৎ অপরিবাহী আছে, দেখো। আচ্ছা, অপরিবাহীগুলো তাহলে কি কি আছে? মনে করো যে কাঁচ, কাঠ, কাগজ, এরপর হ্যাঁ এগুলোই আছে আর কি, কাঁচ, কাঠ, কাগজ, এগুলো হচ্ছে কি বলতো আমাদের অপরিবাহী। ঠিক আছে, অপরিবাহীর উদাহরণ বেশি আসে না, তোমাদের উদাহরণ যেটা বেশি আসে সেটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে অনেক সময়, যে অর্ধপরিবাহীর উদাহরণ বলো। ঠিক আছে, আচ্ছা এই উদাহরণটা একটু বেশি আসে, এটা আমি লিখে দিচ্ছি, দেখো জার্মেনিয়াম, এরপর আছে হচ্ছে সিলিকন, আচ্ছা দাঁড়াও, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম, সিলিকন,
আর্সেনাইড। দেখো এগুলো হচ্ছে আমাদের অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর একটা কি বৈশিষ্ট্য বললাম তোমাদেরকে, এরা নর্মালি কি বলো, এদের হচ্ছে মুক্ত ইলেকট্রন আছে কিন্তু নর্মালি এরা পরিবহন করে না, কিন্তু এদের যদি তাপমাত্রা বা পরিবেশ চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে এদের মুক্ত ইলেকট্রনগুলো চলাচল বেড়ে যায় এবং এরাও পরিবাহীর মতো আচরণ করে। আর পরিবাহী বা সুপরিবাহী তো আমরা জানি, যেমন তামা আছে, লোহা আছে, এরা হচ্ছে সুপরিবাহী। এক্ষেত্রে আমরা তামার নাম বেশি বলতে পারি, তামা। তো এটা ক্লিয়ার যে মুক্ত ইলেকট্রন থাকে না, ঠিক আছে। আর থাকলে কি হয়, না থাকলে কি হয়, আশা করি তোমরা এই কনসেপ্টটাও বুঝতে পারছো। আর এই কনসেপ্ট যদি বুঝো তাহলে এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে আগে ওইটা দেখবা যে ওইটা তোমার মুক্ত ইলেকট্রন থাকে কিনা, পরিবহন করতে পারবে কিনা। যদি পরিবাহী হয় তাহলে তার মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে। আর যদি অপরিবাহী হয় তার মুক্ত ইলেকট্রন একদমই নাই। ওকে, ক্লিয়ার। এইবার দেখো কোনটি সংক্রামক রোগ নয়, এটা দেখি কয়জন পারে। সংক্রামক রোগ নয়, প্রথমটা হচ্ছে খুবই কমন একটা রোগ, তাই না, ডায়াবেটিস। এরপর আছে হচ্ছে গুটি বসন্ত, গুটি বসন্ত, কলেরা, আর আছে আরেকটা কমন কিছুদিন আগে ছিল 20 সালে যেটা মহামারী ছিল, করোনা। এবার দেখো, আচ্ছা আমরা একটু রোগগুলোর সাথে পরিচিত হই, যারা জানি তারা তো জানি। প্রথমে আসি ডায়াবেটিস। ডায়াবেটিস মূলত কী জন্য হয় বলো তো, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস রোগটা কি? ওকে, আমি ক্লিয়ার করি। দেখো ডায়াবেটিসটা কি, ডায়াবেটিসটা হচ্ছে এটা দুই ধরনের হয়, টাইপ 1 ডায়াবেটিস আবার টাইপ 2, ঠিক আছে। তো ডায়াবেটিস যে দুই রকমের হয়, প্রথম একটা দেখি আমরা, টাইপ 1 ডায়াবেটিস যেটা, তোমার টাইপ 1 ডায়াবেটিসে এক্ষেত্রে আমরা জানি কি ইনসুলিনের কারণে, কিন্তু ইনসুলিনের অসামঞ্জস্যতার কারণে আমাদের ডায়াবেটিস হয়, ঠিক আছে। এটা একটা হরমোনাল ডিজিজ, ইনসুলিন একটা হরমোন, আর ডায়াবেটিস হচ্ছে ইনসুলিনের ইমব্যালেন্সের একটা ডিজিজ, হরমোনাল ইমব্যালেন্সের কারণে ডায়াবেটিস হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বডিতে পর্যাপ্ত ইনসুলিন উৎপন্ন হবে না, এক্ষেত্রে তোমার বিটা কোষ যেগুলো আছে, আমরা জানি বিটা কোষ থেকে ইনসুলিন উৎপন্ন হয়। দেখো বিটা কোষ, এটা কিন্তু প্রশ্নে আসে কোন কোষ থেকে ইনসুলিন তৈরি হয়, বিটা কোষ থেকে, ঠিক আছে। প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। তো বডিতে যখন এই বিটা কোষগুলো মরে যায় অথবা বিটা কোষগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা নেক্রোসিস হয়, তখন আমাদের বডিতে ইনসুলিন উৎপাদনই বন্ধ হয়ে যায়, ইনসুলিন উৎপাদন একদম কমে যায়। এদেরকে বলা হয় হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট। এই পেশেন্টদের ইনসুলিন দিতে হয়। তোমাদের অনেকের বাড়িতেই হয়তো বা দেখবা যে ডায়াবেটিস পেশেন্ট আছে যাদেরকে রেগুলার ইনসুলিন দিতে হয়, তারা হচ্ছে এই যে টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্ট, ঠিক আছে। এটা একদম কমন একটা রোগ। এটা যে এখন শুধু বয়স্ক মানুষদের হচ্ছে সেটা কিন্তু না, এটা এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদেরও ডায়াবেটিস হয়, ঠিক আছে। এরপর প্রেগনেন্ট অবস্থায়ও এক রকমের ডায়াবেটিস হয়। এরপর ইয়াং যারা আছে, আমাদের মতো যারা আছে, তাদেরও কিন্তু ডায়াবেটিস হয়, ঠিক আছে। এখন ডায়াবেটিস খুবই কমন হয়ে গেছে, কারণ আমাদের লাইফস্টাইল এত বাজে হয়ে গেছে, আমাদের হেলদি একটা লাইফস্টাইল লিড করা উচিত, আমরা কেউই সেটা করি না, দেখা যায় তার জন্য এই অবস্থা হয়। আচ্ছা এবার দেখো তাহলে এখানে বিটা কোষ ক্ষতিগ্রস্ত হয় আর ইনসুলিন উৎপাদন কমে যায়, ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এই পেশেন্টদেরকে ইনসুলিন দিতে হয়। আর টাইপ 2 দেখো, টাইপ 2 যেটাতে, এইটাতে তোমার বিটা কোষ ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু ইনসুলিনের কাজ করার ক্ষমতাটা কমে যায়। ইনসুলিন যে আমাদের বডিতে যে কাজটা করে, ইনসুলিনের যে কাজ, ওদের ওই কাজ করার ক্ষমতাটা কমে যায়, ঠিক আছে। ইনসুলিনের কাজ করার ক্ষমতা কমে যায়, ইনসুলিনের কর্মক্ষমতা, হ্যাঁ, এটা কমে যাবে। এবার দেখো ইনসুলিনের কর্মক্ষমতা কমে গেলে কি হবে,
তো ইনসুলিনটা আমার বডিতে ঠিকমতো কাজ করছে না, ইনসুলিন প্রডিউস হচ্ছে কিন্তু কাজ করছে না, অথবা প্রডিউস কম হচ্ছে, ঠিক আছে, আর ওটাতে কিন্তু একদম কমে যাবে। তো যখন এই যে কাজ করবে না, তখন আমাদের কি করতে হবে, বাইরে থেকে ইনসুলিন লাগবে না, কিন্তু আমার কিছু ওই ইনসুলিনটা যাতে কাজ করে তার জন্য আমার কিছু মেডিসিন লাগবে বা আমার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সেটা হচ্ছে আমাদের টাইপ 2-তে, ঠিক আছে। এখানে ইনসুলিনকে কাজ করাইতে হবে কোনোভাবে, এইটা হবে তোমার টাইপ 2 এর কাজ। তো এখানে আরেকটা প্রশ্ন আসে তোমার, যে ডায়াবেটিস কন্ট্রোলের প্রধান উপায় কি, এটা একটু তোমাদেরকে বলে দেই। এটা হচ্ছে DDD, ট্রিপল ডি। যদি এই 3টা ডি তুমি মেনে চলতে পারো তাহলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। এটা একটা বিষয় কি জানো, যে ডায়াবেটিস কিন্তু কখনো ভালো হয় না, ডায়াবেটিস কখনো নির্মূল করা যায় না, কিন্তু ডায়াবেটিসটা তোমার হচ্ছে কন্ট্রোলে রাখা যায়। এই ট্রিপল ডিটা কি, এই যে ডায়েট, ডোজ আর হচ্ছে ডিসিপ্লিন। দেখো, তাহলে এটা তো ক্লিয়ার, এখান থেকে হয়ে যাচ্ছে যে এটি সংক্রামক রোগ কিনা তোমরা বুঝতেই পারতেছো। যে আসলে সংক্রামক রোগ বলতে আমরা কি বুঝি, যেটা বাতাসের মাধ্যমে, কারো হাসি কাশির মাধ্যমে, কারো টাচের মাধ্যমে, যেমন এই যে আমি এই কলমটা ইউজ করে গেলাম, এখন আরেকজনে সেই সেম কলমটা ইউজ করবে, তো আমার যদি কোনো রোগ থেকে থাকে আর সেই জীবাণু এই কলমে থাকে, আরেকজন এসে যদি এটা ইউজ করে তারও সেই সেম রোগটা হবে, তো এটাকে বলে হচ্ছে সংক্রামক রোগ, ঠিক আছে। তাহলে এই গেল আমরা ডায়াবেটিসকে বুঝলাম, ডায়াবেটিস কি, ওকে। আচ্ছা, এটা একটু মিশাই দিই। এবার দেখো ডায়াবেটিস গেছে, এবার হচ্ছে আমাদের গুটি বসন্ত। তো গুটি বসন্তটা কি, এটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ, ঠিক আছে। গুটি বসন্ত কিসের জন্য হয় বলো তো, গুটি বসন্ত যে ভাইরাস দিয়ে হয় তার নাম ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, ভ্যারিসেলা জুস্টার। দেখো, এটা হচ্ছে একটা ভাইরাস, তার মানে এটা একটা ভাইরাস জনিত রোগ, ভ্যারিসেলা জুস্টার ভাইরাস দিয়ে হয়। বুঝতে পারছি, গুটি বসন্ত হচ্ছে ভ্যারিসেলা জুস্টার ভাইরাস দিয়ে হয়, তোমার এটা একটা ভাইরাস বাহিত রোগ। এরপর আসি কলেরা। কলেরার জীবাণুর নাম কি বলো তো, কলেরা কি দিয়ে হয়, এটা গেল তোমার ভাইরাস ছিল এটা, হ্যাঁ। আর কলেরা হয় হচ্ছে এটা ব্যাকটেরিয়া দিয়ে, কলেরার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। এটা আবার ব্যাকটেরিয়া, উপরেটা ভাইরাস ছিল, এটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। ভ্যারিসেলা জুস্টার ভাইরাস আর ভিব্রিও কলেরি হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। আর করোনা তো আমরা জানি এটা একটা ভাইরাস, করোনা ভাইরাস। এটা তো একদম বুঝতেই পারতেছো যে করোনা ভাইরাস সংক্রামক রোগ ছিল, কারণ করোনা ভাইরাসের সময় থেকে আমরা কি করি বলতো, মাস্ক পরা শুরু করছি, তাই না। কারণ এটা যদি সংক্রামক না হতো তাহলে তো আমরা মাস্ক পরতাম না, ঠিক, কারণ হাসি কাশির মাধ্যমে এটা ছড়ায়, তার মানে এটা আনসার হবে না, হওয়ার সম্ভাবনা নাই। করোনা আমরা জানি ছড়ায়, এটা সংক্রামক রোগ, একজনের সাথে আরেকজনের সংস্পর্শেও এটা হচ্ছে আসতে পারে, কারণ ওই যে আমরা সবসময় দূরত্ব মেনটেন করতে বলতাম, সবসময় হাত ধুইতে বলতাম, কারণ কি, কারণ এটা একটা সংক্রামক রোগ। তারপর ফ্যামিলিতে একজনের হলে তাকে আইসোলেট করে রাখতাম। এরপর দেখো কলেরা, কলেরা এটা হচ্ছে একটা পানিবাহিত রোগ, ঠিক আছে, এটা জেনে রাখো, কলেরা হচ্ছে পানিবাহিত রোগ। কলেরা একটা পানিবাহিত রোগ, ঠিক আছে। আর করোনা এটা তো সংক্রামক রোগ, এটা হচ্ছে বায়ুবাহিত, পানিবাহিত, সবকিছুই পানির মাধ্যমেও ছড়াইতে পারে। আর গুটি বসন্ত এটা হচ্ছে একটা বায়ুবাহিত রোগ, বসন্ত রোগ বায়ুর মাধ্যমে ছড়ায়, তার মানে এটাও সংক্রামক রোগ। গুটি বসন্ত এক এলাকায় হলে দেখা যায় যে ওই এলাকার সবার হয়ে গেছে, এটাও একটা সংক্রামক রোগ। তাহলে সংক্রামক না কোনটা, আনসার হচ্ছে আমাদের ডায়াবেটিস। ওকে, ক্লিয়ার সবাই যে কোনটি সংক্রামক রোগ নয়। আচ্ছা, এখানে যে 4টা রোগ ছিল, 4টা রোগই কিন্তু খুবই কমন, এই রোগ সম্পর্কে যে কোনো প্রশ্ন আসতে পারে, যে কোনটি বায়ুবাহিত রোগ সেটা হবে গুটি বসন্ত, পানিবাহিত কলেরা, আর হচ্ছে করোনার ক্ষেত্রে দুটোই হতে পারে। আর এদের জীবাণুর নাম, গুটি বসন্ত কোন জীবাণু দিয়ে হয়, ভ্যারিসেলা জুস্টার ভাইরাস দিয়ে, কলেরা হয় কোন জীবাণু দিয়ে, ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া দিয়ে, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্ন কিংবা
এই প্রশ্নের যে রোগগুলো আছে এই সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমরা আমাদের নেক্সট প্রশ্নে যাই তাহলে। বলছে যে মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? পাল্প, সিমেন্টাম, এনামেল নাকি ডেন্টিন? ওকে, দেখো আমাদের দাঁতের একদম উপরে কিন্তু যে সাদা অংশটা এটা একটা অংশ, এরপর ভিতরে আরেকটা অংশ থাকে। আচ্ছা, যদিও আমার আর্ট খুব ভালো না, তবু চেষ্টা করি আমি তোমাদেরকে যে একটু দেখানোর জন্য দাঁতের গঠনটা আসলে কেমন হয়। আমার আঁকানোর হাত যদিও ভালো না বেশি, ঠিক আছে, তোমরা আঁকাই নিও। এই যে এটা উপর দিয়ে আরেকটা অংশ থাকে, এরপর আমাদের ভিতরে আরেকটা অংশ থাকে। হ্যাঁ, এই একটা অংশ আসলো, আর এই একদম ভিতরে আরেকটা আসবে, যেটা দিয়ে নার্ভগুলো বের হয়ে আসবে। এই এই অংশটা আমাদের মাড়ির সাথে লাগানো থাকবে। আচ্ছা, আমি এখানে যদি কালার দিয়ে দেখাই, অন্য কালার দিয়ে, তাইলে বুঝতে পারবা। এই যে এই অংশটা হবে আমাদের একদম সাদা অংশটা। এটা হচ্ছে একদম উপরের অংশটা, যেটা আমরা নর্মালি দেখতে পাই। হ্যাঁ, এটা, আর এই যে এই অংশটা। আচ্ছা যাই হোক, এই যে এটা হবে হচ্ছে সাদা অংশটা। হ্যাঁ, তোমাদের নোটে দেখি অবশ্য তোমরা অনেক সুন্দর সুন্দর আঁকাইতে পারো, আমি যদিও অত ভালো আঁকাইতে পারি না। আচ্ছা, কাজ চালানোর মতো এটাই চলবে। এবার দেখো, এই যে উপরে সাদা অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলবো হচ্ছে আমি এনামেল। এরপর এই যে এই অংশটা যে থাকবে, আচ্ছা এটা একটু কালার করে না দিলে হচ্ছে বুঝবো না। আচ্ছা, এটা আমি একটু ব্লু ব্লু করে দিচ্ছি, এই যে এই অংশটা। আচ্ছা, নীল বর্ডার পর্যন্ত তোমরা দেখে নিও যে এই অংশটা।
ভিতরের অংশটা যেটা দেখতেছো এটা হচ্ছে আমাদের ডেন্টিন, ঠিক আছে, ডেন্টিন আছে। এরপর আমাদের আছে এই যে এই ভিতরের অংশটা, এটা হচ্ছে পাল্প, এটাতে নার্ভগুলো থাকে, আমাদের নার্ভ যেটা থাকে এটাতে হচ্ছে এই পাল্প অংশটাতে নার্ভ থাকে। আর একদম এই দিকের একটা অংশ আছে, এটাতে হচ্ছে সিমেন্স, সিমেন্স বা সিমেন্টাম যেটা। আচ্ছা এবার একটু দেখো যে এনামেল, ডেন্টিন, পাল্প আর সিমেন্টাম। আচ্ছা যা তা আঁকাইছি যা আঁকাইছি সমস্যা নেই, তোমাদেরকে বোঝাই। দেখো একদম উপরের যে অংশটা সাদা অংশটা আমরা যেটা দেখতে পাই, আমাদের দাঁত যেটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে আমাদের এনামেল, ঠিক আছে। তারপরের অংশটা হচ্ছে ডেন্টিন, তারপর ভিতরে হচ্ছে নার্ভ, আর একদম যেটা গোড়ালির দিকে আছে ওইদিকে হচ্ছে সিমেন্টাম। তাহলে বুঝতেই পারতেছো যেটা একদম উপরে, এই যে সব একদম উপরে আমাদের যেটা দেখতে পাই দাঁত যেটা আমরা পরিষ্কার করি, ওটা তো আমাদের অনেক শক্ত না, যা কিছু খাই সব যায় এই দাঁতের উপর দিয়ে, তাই না? তাহলে সবচাইতে শক্ত অংশ হচ্ছে কোনটা? আমাদের এনামেল। আমাদের দাঁতের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে এনামেল। এনামেলের পর আছে ডেন্টিন, তারপর পাল্প, তারপর সিমেন্টাম, ঠিক আছে। আচ্ছা আই থিঙ্ক এটা এবার দাঁত টাত তোমাদের ক্লিয়ার সবার, ওকে। আচ্ছা এবার দেখি উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটা। আচ্ছা, তো উদ্ভিদের যে প্রয়োজনীয় খনিজগুলো আছে 13টা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। প্রয়োজনীয় খনিজ কতটি বলো তো? 13টি। প্রয়োজনীয় খনিজ হচ্ছে টোটাল 13টি। এর মধ্যে আমাদের আছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। যে উপাদানগুলো বেশি পরিমাণে লাগে এগুলোকে আমরা বলি ম্যাক্রো, আর যেগুলো একটু কম লাগে সেগুলোকে বলি মাইক্রো। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে আমাদের এর মধ্যে 7টা, যেটা বেশি লাগবে এটাকে আমরা বলবো কি বলতো? ম্যাক্রো। ম্যাক্রো আছে আমাদের 7টা, আর মাইক্রো যেটা একটু কম লাগবে মাইক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ, এটা লাগবে আমাদের 6টা। দেখো তো এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো যে উদ্ভিদের যে খনিজ উপাদান লাগে এর মধ্যে 13টা হচ্ছে লাগে, তার মধ্যে ম্যাক্রো আছে 7টা, বেশি পরিমাণে লাগে 7টা, আর মাইক্রো আছে 6টা। এর মধ্যে দেখো জিঙ্ক, ফসফরাস, মোলিবডেনাম আর ম্যাঙ্গানিজ, এর মধ্যে ম্যাক্রো উপাদান কোনটা, অর্থাৎ উদ্ভিদের বেশি পরিমাণে লাগে কোনটা? আচ্ছা আমি তোমাদেরকে সবগুলোর নাম বলে দিই তাহলে সুবিধা হবে। তাহলে আমাদের ম্যাক্রো উপাদান হচ্ছে ফসফরাস। আচ্ছা এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তুমি হুট করে কিভাবে পারবা এই এতগুলো উপাদান আছে সেটা কিভাবে পারবে, তাই না? তো তাহলে তোমাকে কি জানতে হবে বলো তো? ম্যাক্রো উপাদান কোনগুলো আর মাইক্রো উপাদান কোনগুলো এটা একটু জানতে হবে। নামগুলো একটু মুখস্থ রাখতেই হবে অবশ্যই, কারণ অনেক সময় মাইক্রো আসতে পারে, অনেক সময় ম্যাক্রো আসতে পারে। এই প্রশ্নটাই হতে পারে উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট নয় কোনটি, বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয় কোনটি, বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো তুমি যদি এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট আলাদা আলাদাভাবে সবারই নাম মুখস্থ রাখতে পারো তাহলে তোমার এই প্রশ্ন সম্পর্কিত আটকাবে না কোথাও, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ম্যাক্রো আর মাইক্রোর উপাদানগুলো একটু দেখি। আগে যেহেতু ম্যাক্রো প্রশ্ন আছে তো ম্যাক্রোগুলাই আগে দেখি যে আমাদের ম্যাক্রো উপাদানগুলো কি কি আছে। এটাকে বলে ম্যাক্রো বা মুখ্য উপাদান, ঠিক আছে। কার্বন, হাইড্রোজেন, এরপর আছে আমাদের এই ফসফরাস, এরপর আছে হচ্ছে অক্সিজেন, এরপর আছে তোমার নাইট্রোজেন,
ক্যালসিয়াম আছে কটা হয়েছে দেখো তো, 1 2 3 4 5 6 7টা, ক্যালসিয়াম 9টা ছিল সম্ভবত। আচ্ছা ম্যাক্রো ছিল হচ্ছে 9টি। ক্যালসিয়াম আছে, এরপর কি আছে, ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম আর আছে হচ্ছে সালফার। সালফার কি লিখছিলাম না, এটাই। এরপর আসি হচ্ছে মাইক্রোতে। মাইক্রো মানে হচ্ছে গৌণ, ঠিক আছে। আচ্ছা অনেক সময় এটা মুখ্য গৌণ হিসেবে আসতে পারে, আমি বাংলাটাও লিখে দিই। এটা হচ্ছে মুখ্য আর এটাকে আমরা বলছি গৌণ। ওকে, আয়রন, ম্যাঙ্গানিজ, দেখো এরপর আছে জিঙ্ক, কপার, বাকি যে তিনটা ছিল তিনটাই কিন্তু তোমার হচ্ছে মাইক্রো ছিল। মলিবডেনাম আছে। এক দুই তিন চার পাঁচ, বোরন আর হচ্ছে ফ্লোরিন। ওকে, টোটাল তাহলে আমাদের 16টা হচ্ছে, সরি। এক দুই তিন চার পাঁচ ছয়, এটা হচ্ছে 7টা, ঠিক আছে। টোটাল হচ্ছে আমাদের 16টা। দেখো তাহলে ম্যাক্রোগুলো কি কি আছে, কার্বন, হাইড্রোজেন, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আর মাইক্রোতে আছে আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরন আর ফ্লোরিন, ঠিক আছে। তো ম্যাক্রো মাইক্রো এগুলো তোমার মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, কারণ এই কয়েকটা মুখস্থ রাখতেই হবে। যে 16টা আছে এই 16টা মুখস্থ রাখতেই হবে। তোমার ম্যাক্রো বা হচ্ছে মুখ্য হচ্ছে তোমার 9টা আর মাইক্রো বা গৌণ হচ্ছে তোমার 7টা, টোটাল হচ্ছে 16টা। ওকে, এবার দেখো জিনের রাসায়নিক গঠন কি, ডিএনএ, এমআরএনএ, টিআরএনএ নাকি টিআরএনএ? ও এটা হচ্ছে স্মল টি দিছে একটা ইয়াটি ক্যাপিটাল টি। আচ্ছা এবার দেখো তাহলে জিনের রাসায়নিক গঠন কি। ওকে, এটা খুবই সহজ, তোমরা বুঝতেই পারতেছো যে জিনের প্রধান রাসায়নিক গঠন হচ্ছে ডিএনএ, ঠিক আছে। ডিএনএর স্ট্রাকচার যেটা, এটাই আমরা মূলত জিন হিসেবে পাই। দেখো ডিএনএ যেটা পাই আমরা, ডিএনএর যেটা স্ট্রাকচার থাকে সেটাই জিন হিসেবে ফুটে ওঠে, ঠিক আছে। যেমন প্রকট জিন বা প্রচ্ছন্ন জিন আছে বাবা মায়ের ক্ষেত্রে, তোমার হচ্ছে যেটা বাবার থেকে আসে, যেটা প্রকট বাবাদের যেটা আছে সেটা সন্তান সন্ততিতেও আসে ডিএনএর মাধ্যমে। তাহলে যেটা দুইজনের ক্ষেত্রেই দেখা যাবে সেটা হচ্ছে প্রকট জিন। আর যদি বাবার ক্ষেত্রে আছে সেটা তার সন্তানের ক্ষেত্রে এসে মিসিং, কিন্তু তার নাতির ক্ষেত্রে এসে আবার দেখা যায়, তাহলে তার সন্তানের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, ঠিক আছে। তো এইগুলো যে নিয়ন্ত্রিত হয় এটা হচ্ছে ডিএনএ এর মাধ্যমে। ওকে, তাহলে আমাদের জিনের রাসায়নিক গঠন আমরা কি থেকে পাই, ডিএনএ। ওকে, আর বাকিগুলো তো হচ্ছে আরএনএ এর প্রকারভেদ দিয়ে রাখছে, বুঝতেই পারতেছো। এবার দেখি হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি। বায়োলজির ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে আবৃতকারী পর্দা, যে পর্দা আছে কতগুলো, এটার পর্দা কি, ওটার পর্দা কি। তো যেই যেই অর্গানগুলো তোমরা পাবা তোমরা চেষ্টা করবা ওই অর্গানগুলোর পর্দার নামগুলো মুখস্থ রাখতে। হ্যাঁ, তো আজকে যে কয়টা পর্দা আছে আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, যাতে পরে আর প্যাচ না লাগে। ওকে, আচ্ছা আগে অ্যান্সারটা বলে দেই, এটার অ্যান্সারটা হবে হচ্ছে ডি, পেরিকার্ডিয়াম। একটা মজার বিষয় দেখো, হার্ট রিলেটেড কোনো কিছু যদি আসে তাহলে কার্ডিওগ্রাম, কার্ডি এই শব্দটা তোমরা পাবা, কার্ডিওগ্রাম, তারপর পেরিকার্ডিয়াম, তারপর এই কার্ডি শব্দটা যেখানে যাবে এখানে কিন্তু তোমরা হচ্ছে কি পাবা, হার্ট রিলেটেড কিছু। যে হৃদরোগ বিশেষজ্ঞ তাকে ইংলিশে কি বলে বলো তো, কার্ডিওলজিস্ট বলে, তাই না? হার্ট স্পেশালিস্ট কিন্তু বলে না, তাকে কি বলে, কার্ডিওলজিস্ট, ঠিক আছে। তো এই কার্ডিও টাইপের যত কিছু পাবা বুঝবা যে ওইটা সবসময় হার্ট রিলেটেড।
ওকে, তাহলে এটা তো আমাদের ক্লিয়ার যে পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম। এবার প্রথমটা দেখি, পেরিওস্টিয়াম। আচ্ছা, এটা তো বুঝলাম আপু যে পেরিকার্ডিয়াম হার্টের, তাহলে পেরিওস্টিয়ামটা কি, তাই না? এটাও তো প্রশ্ন আসতে পারে। তো পেরিওস্টিয়ামটা হচ্ছে আমাদের হাড় বা অস্থির আবরণী। দেখো, হাড় কিংবা হাড় বা অস্থির আবরণী হচ্ছে আমাদের পেরিওস্টিয়াম। হ্যাঁ, পেরিওস্টিয়াম। এরপর পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামটা কি বলতো? এটা হচ্ছে আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, ডাইজেস্টিভ সিস্টেমের যে সব অঙ্গ প্রত্যঙ্গ আছে বডির ভিতরে, সব অঙ্গ প্রত্যঙ্গ একবারে একটা পর্দা দিয়ে আবৃত থাকে, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। ওকে, এরপর আছে মায়োনেট্রিয়াম। আচ্ছা, এটা মায়োমেট্রিয়াম হতে পারে, মায়োনেট্রিয়াম বলে তো কিছু হয় না, মায়োমেট্রিয়াম হয়তো। দেখো, যাই হোক, এটা যদি মায়োমেট্রিয়ামও হয় সেক্ষেত্রে কি, দেখো মায়োমেট্রিয়ামটা কি। আচ্ছা, মায়োমেট্রিয়ামটা কোনো পর্দা নয়, কিন্তু মায়োমেট্রিয়ামটা হচ্ছে এটা একটা জরায়ুর প্রাচীর। এটা হচ্ছে জরায়ুর একটা প্রাচীর, ঠিক আছে, এটা হচ্ছে মায়োমেট্রিয়াম। আর পেরিকার্ডিয়াম তো আমরা বুঝলামই, হার্টের। তো চারটাই ক্লিয়ার। পেরিওস্টিয়াম হাড় বা অস্থির আবরণী, পেরিটোনিয়াম হচ্ছে আমাদের ভিতরের অঙ্গাণুগুলো যেগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর আবরণী। এরপর মায়োমেট্রিয়াম, এটা হচ্ছে জরায়ুর একটা প্রাচীর। আর পেরিকার্ডিয়াম তো বুঝে গেছি আমরা আগে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরের প্রশ্নে যাই। এবার দেখো, নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি? আচ্ছা, কয়জন এটার অ্যান্সার দিতে পারো একটু দেখি, এটা একটু সহজ প্রশ্ন আছে কিন্তু। নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি? আচ্ছা, অনেকের একটু কনফিউশন থাকে ফিউশন আর ফিশন নিয়ে, তাই না? আচ্ছা, দেখি এটার অ্যান্সার কয়জন করতে পারো তোমরা, যে নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি? ওকে, একটা আছে ফিউশন আর একটা আছে ফিশন, তাই না? আমরা জানি একটা আছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন। আচ্ছা, আগে আমি তোমাদেরকে তাহলে অ্যান্সারটা বলে দিই, তারপর আমি তোমাদের হচ্ছে একটু ক্লিয়ার করে দিই যে ফিউশন আর ফিউশন কোনটা। আচ্ছা, তাহলে নিউক্লিয়ার ফিউশনে আমাদের ফিউশনের জ্বালানি হচ্ছে, আনসারটা হবে হচ্ছে হাইড্রোজেন। এবার আসি ফিউশন আর ফিশনের পার্থক্যটা কি। আগে ফিউশনটা দেখি। ফিউশন হচ্ছে ফিশনের উল্টাটা। এটা তোমরা একটা ট্রিক দিয়ে মনে রাখতে পারো, এই যে ফিশনে কিন্তু ওয়ার্ড তিনটা, ছোট হচ্ছে তাই না? আর ফিউশনে ওয়ার্ড কয়টা বলো তো? চারটা। লেটার কয়টা? চারটা, তাই না? এটা একটু বড়, তাই না? এটা দিয়ে একটু মনে রাখবা যে ফিউশন যেহেতু শব্দটাই একটু বড় হচ্ছে, লেটার বেশি, তার মানে এটা ছোট ছোট অণু যুক্ত হয়ে এইটা হবে হচ্ছে ফিউশন। তাহলে ফিউশনটা কি? আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলতে তাহলে আমরা কি বুঝি? দুটি বা তার অধিক নিউক্লিয়াস যুক্ত হবে, দুই বা ততোধিক নিউক্লিয়াস
দেখো ফিউশন বিক্রিয়ায় দুই বা ততোধিক নিউক্লিয়াস যুক্ত হয়ে এক বা একাধিক মৌলের পরমাণু তৈরি করবে, এটা হচ্ছে তোমার ফিউশন। ঠিক আছে, তো ফিউশন প্রক্রিয়ার একটা উদাহরণ কি আছে বলো তো? আমরা জানি কি হাইড্রোজেনের আইসোটোপ আছে দুইটা, একটা হচ্ছে ডিউটেরিয়াম আর একটা হচ্ছে ট্রিটিয়াম। ঠিক আছে, দেখো একটা ডিউটেরিয়াম আর একটা হচ্ছে তোমার ট্রিটিয়াম, এটা হচ্ছে হাইড্রোজেনের দুইটা আইসোটোপ। হ্যাঁ, একটা ডিউটেরিয়াম আর একটা হচ্ছে ট্রিটিয়াম। হ্যাঁ, এই দুইটা মিলে কি হয় বলো তো? এই দুইটা মিলে হিলিয়াম হয়, হিলিয়ামের একটা পরমাণু তৈরি করে। তার মানে কি, এই যে দুইটা দুইটা যুক্ত হলো, অনেক সময় বেশিও যুক্ত হয়, দুইটা যুক্ত হয়ে একটা পরমাণু হচ্ছে, হিলিয়াম পরমাণু হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ফিউশন, মানে বেশি হচ্ছে। আর ফিশন বিক্রিয়া হচ্ছে এর উল্টাটা, যুক্ত হয়ে দুই বা তিন একের অধিক যুক্ত হয়ে আরেকটা তোমার হচ্ছে নতুন কিছু না করে ছোট তৈরি হবে। ওকে, তাহলে ফিউশন বিক্রিয়া হচ্ছে দুই বা ততোধিক নিউক্লিয়াস যুক্ত হয়ে এক বা একাধিক ভিন্ন মৌলের পরমাণু তৈরি করবে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিউশন। দেখো, আর আমাদের নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কি ছিল? হাইড্রোজেন। নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এটা হচ্ছে ওর উদাহরণ। হ্যাঁ, ফিউশনের উদাহরণ, হিলিয়াম তৈরি হচ্ছে। এবার হচ্ছে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি? আবর্ত ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ নাকি প্রবাহী ঘর্ষণ? আচ্ছা, তো প্রথমে বলি একটু ঘর্ষণ বলটা মূলত কি। ঘর্ষণ বল হচ্ছে একটা বাধা দানকারী বল। ঠিক আছে, এই যে আমি ফ্লোরের উপরে দাঁড়ায় আছি, তাই না? তো ফ্লোরের উপরে যে আমি দাঁড়ায় আছি, আমি ফ্লোরের উপরে একটা ভর দিচ্ছি, আবার ফ্লোর আমার দিকে একটা মানে ভর দিচ্ছে। তো এই যে আমার পায়ের সাথে ফ্লোরের একটা ঘর্ষণ হচ্ছে, তার কারণে কিন্তু আমি এটা দাঁড়ায় আছি। তো এটা আমি যদি একটানা দাঁড়ায় থাকি, এটা হবে হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, এই যে স্থিতি ঘর্ষণ। আর যদি চলতে থাকে, একটা সার্ফেসের উপর দিয়ে আরেকটা অন্য কিছু চলতে থাকে, তাহলে সেটা হবে হচ্ছে তোমার গতি ঘর্ষণ। যেমন রাস্তার উপর দিয়ে যখন বাসের চাকা কিংবা সাইকেলের চাকাই যায়, ওইটা হবে হচ্ছে তোমার গতি ঘর্ষণ। একটার উপর দিয়ে আরেকটা যাবে, একটা সার্ফেসকে ছুঁয়ে আরেক অন্য কিছু একটা যাবে, ওটা হবে গতি ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ, এটা হচ্ছে তোমার কি বলতো, তরলের ক্ষেত্রে। যখন একটা তরলের মধ্য দিয়ে আরেকটা তরল যাবে, ওখানেও একটা বাধা সৃষ্টি হয়, ওটা হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। আর আবর্ত ঘর্ষণটা কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে যখন কোনো সারফেসের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাবে। যেমন তুমি যদি রাস্তায় একটা মার্বেল ছুঁড়ে দাও, মার্বেল কিন্তু গোল হয়ে ঘুরতে ঘুরতে যায়, তাই না? তো ওইটা হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ। ঠিক আছে, চারটা ঘর্ষণ ক্লিয়ার, যে কোনটা কোন ঘর্ষণ? আচ্ছা, তাহলে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল মানে, আচ্ছা দুর্বল ঘর্ষণ বল বলতে আমরা আবার কি বুঝবো জানো? যে ঘর্ষণ বল সবচেয়ে কম বাধা প্রদান করবে, এইটা হবে দুর্বল। আর শক্তিশালী হলে কি, যেটা আমাকে সবচেয়ে বেশি বাধা প্রদান করবে, যেখানে বাধা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, সেইটা হবে আমার শক্তিশালী দুর্বল বল। তো এইটাতে দেখো আবর্ত ঘর্ষণ যখন, মনে করো যে তুমি এই যে এই একটা সারফেস আছে, এখানে এই সারফেসের উপরে আমি একটা মার্বেলকে শুধু রাখলাম, ওটা কিন্তু থাকবে, স্থিরভাবে থাকবে। কিংবা ওই মার্বেলটাকে সুতা দিয়ে বেঁধে বা কিছু দিয়ে যদি বেঁধে নিয়ে যাই, সেক্ষেত্রে ওটা সার্ফেসের উপর দিয়ে যাবে, ওটা হবে গতি ঘর্ষণ। আর যখন শুধু মার্বেলটা থাকবে কোনো সার্ফেসের উপরে বা রাস্তার উপরে, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ যদি তরলের মধ্য দিয়ে যায়, মানে তরল পদার্থের মধ্য দিয়ে। আর আবর্ত ঘর্ষণ হবে যখন ওটাকে আমি ছুঁড়ে দিব, ওটা গোল গোল, মানে যে ছেলেরা যারা খেলছো মার্বেল খেলে অনেকে, ঠিক আছে, তো তোমরা ভালো বুঝতে পারবে, ওটা গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে যায়। তো বলো তো কোনটাতে ওটা বেশি সহজে যেতে চাবে? তুমি যদি টেনে নিয়ে যাও সুতা দিয়ে বেঁধে, সহজে দৌড়াবে না। আবার যদি রাখো এক জায়গায়, ওটা তো এক জায়গাতেই থাকছে, পানির মধ্যে দিয়েও খুব সহজে যেতে পারবে না। কিন্তু যখন তুমি ছুঁড়ে দাও, ওটা গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে খুব সহজে যায় না? সহজে যায় কারণ কি? কারণ ওখানে ঘর্ষণ বলটা অনেক কম, ওই মানে মার্বেলকে বাধা দেওয়ার ক্ষমতা অনেক কম। তার মানে ওটা কোন ঘর্ষণ ছিল? ঘুরতে ঘুরতে যায় যেটা, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। দেখো, তাহলে আবর্ত ঘর্ষণ হচ্ছে ঘুরে ঘুরে যাবে, তাহলে যখন ওটা ঘুরতে ঘুরতে যাবে তখন ওর বাধা দেওয়ার ক্ষমতাটা অনেক কম ওই সারফেসের, যার কারণে ওটা তখন হবে দুর্বল ঘর্ষণ বল। ওকে ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার এখন তোমাদের। আচ্ছা, তোমরা বুঝতেছো কিনা এটা আবার আমাকে একটু জানাবা, ঠিক আছে?
আচ্ছা, আমরা আমাদের পরের প্রশ্নটা একটু দেখি। কচু শাকে কোন ধাতু থাকে? আচ্ছা, কোনো প্রশ্ন স্কিপ করছি না, ঠিক আছে। কচু শাকে কোন ধাতু থাকে? কচু শাক যদিও এখন খুব একটা অ্যাভেলেবেল না, তবে গ্রামে পাওয়া যায়। আর কচু শাকে কিন্তু প্রচুর ভিটামিন থাকে। হ্যাঁ, ভিটামিনের পাশাপাশি এখান থেকে আমরা একটা ধাতুও পাবো। সেই ধাতুটা কি বলতো, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আমাদের শরীরের গঠনের জন্য কিন্তু অনেক উপকারী। তো কচু শাক আমরা অনেকে নাক ছিটকে খাইতে চাই না, যদি আমি নিজেও খাইতে চাই না, দেখা যায় যে আম্মু রান্না করলেও খাওয়া হয় না। অনেক সময় কচু শাকের ভর্তা রান্না করে, ভর্তা বানানো হয়, এটা অনেক মজা হয়, এটা একটু একটু খাই। আর যারা পাবা কখনো ছাড়বা না, কচু শাকের ভর্তা পাইলে অবশ্যই খাবা। এবার দেখো, কচু শাকে তাহলে কোন ধাতু থাকে? দস্তা, তামা নাকি সীসা, লোহা নাকি সীসা? এগুলো বুঝতেই পারতেছো যে তামা, দস্তা, সীসা এগুলো আমাদের আমাদের বডি এটাকে কনজিউমই করতে পারবে না, গ্রহণই করতে পারবে না। একমাত্র যেটা গ্রহণ করতে পারে সেটা হচ্ছে লোহা। ঠিক আছে, এটা হচ্ছে আয়রন থাকে, আমাদের কচু শাকে প্রচুর আয়রন থাকে। হ্যাঁ, আচ্ছা, লোহাটাকে কিন্তু আমরা অন্য কি নামে চিনি বলতো? ফেরাম। ফেরাম বা আয়রন, তাই না? লোহা, এই যে ফেরাম। ফেরাম মানে হচ্ছে আমাদের আয়রন। তো তোমরা জানো আমাদের বডির গঠনে কিন্তু আয়রন অনেক উপকারী। তো এটাই হচ্ছে লোহা, ঠিক আছে। আবার এমনিতে লোহা মনে করে ভাইবো না যে ওই লোহা, স্টিলের লোহা বা হ্যান ত্যান এই টাইপের লোহা না, এটা হচ্ছে আমাদের বডি কনজিউম করতে পারে এরকম আয়রন। ওকে, তো অনেক সময় দেখবা কি কচু শাকের তরকারিতে বা ওই কচু শাকের ভর্তা যেটা বানায় ওখানে লেবু পাতা দেয়া হয়, তাই না? এই ইনফরমেশনটাও জেনে রাখো যে লেবু পাতাতে আমরা কি জানি, ওখানে হচ্ছে ভিটামিন সি থাকে অথবা অ্যাসকরবিক অ্যাসিড থাকে, ঠিক আছে। তো ওই অ্যাসকরবিক অ্যাসিড যখন আয়রনের সাথে একসাথে হয়, দুইটা যখন একসাথে থাকে, একসাথে পাই আমরা, আমাদের বডিতে যায়, তখন ওটা আয়রনের কার্যকারিতাটাকে বাড়ায় দেয়। ঠিক আছে, আয়রনটা সহজে আমাদের বডি গ্রহণ করতে পারে, খুব সহজে বডিতে ওটা মেল্ট হয়, মানে বডি সহজে কনজিউম করতে পারে। এই জন্য দেখবা অনেক সময় লেবু পাতা ইউজ করে অথবা লেবু ইউজ করে, ঠিক আছে। কোনটিতে জারণ বিজারণ ঘটে বা কোনটি জারণ বিজারণ প্রক্রিয়া? প্রশমন বিক্রিয়া, দহন বিক্রিয়া, পানি যোজন নাকি আর্দ্র বিশ্লেষণ? এবার বলো জারণ বিজারণ। ওকে, এটা হচ্ছে জারণ বিজারণ ঘটে যেটাতে, সেটা হবে হচ্ছে আমাদের কি, অ্যান্সারটা বলে দিচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, প্রশমন বিক্রিয়াটা হলো একটা কি, তাহলে আমরা বলি প্রশমন বিক্রিয়ায় হচ্ছে লবণ আর পানি উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়া শেষে কি উৎপন্ন হয়? লবণ প্লাস পানি। প্রশমন বিক্রিয়া শেষে যে বিক্রিয়াতেই দেখবা যে বিক্রিয়া শেষে লবণ প্লাস পানি উৎপন্ন হয়েছে, সেটাই ধরে নেবা ওটা একটা প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। আর জারণ বিজারণ বিক্রিয়া তো ওই তো এটা হচ্ছে আমাদের দহন। আর পানি যোজন আর আর্দ্র বিশ্লেষণ দুটাতেই হচ্ছে পানি থাকে। আর্দ্র বিশ্লেষণ তো অবশ্যই পানির উপস্থিতিতে হয়, এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আর পানি যোজন এটাও পানি থাকে। আর প্রশমন বিক্রিয়া তো বললাম লবণ পানি উৎপন্ন হবে। আর দহন বিক্রিয়া যেটা, এটাতে হচ্ছে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু তোমার হচ্ছে মোমবাতি পোড়ানো যেটা, হ্যাঁ এটাই কিন্তু একটা দহন বিক্রিয়া। মোমবাতি পোড়ানো এটাই একটা জারণ বিজারণ বিক্রিয়া। এই যে এর মোমবাতির দহন বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে মানে মোমবাতি পোড়ানো, এই যে মোমবাতি পুড়ে পুড়ে যাচ্ছে এটাই, ঠিক আছে, এটা একটা হচ্ছে দহন বিক্রিয়া, মানে জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, জারণ বিজারণ শেষ। এরপর আছে ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি হয়? আচ্ছা, তোমরা বুঝতেছো কিনা এটাও আবার আমাকে একটু জানাবা, ওকে।
ওকে, অলরেডি বলে দিছো হ্যাঁ যে রিকেটস হয়। ওকে, আমি যেহেতু বললাম যে তোমাদের নার্সিংয়ের যে প্রশ্নগুলো হয় আমাদের, এই নার্সিংয়ের প্রশ্ন কিন্তু তোমার হুবহু কমন নাও আসতে পারে। আমি বলছিলাম যে টপিক কমন আসতে পারে, আবার অপশন থেকেও প্রশ্ন হতে পারে, প্রশ্ন হুবহুও কমন আসতে পারে। তো ওই প্রশ্নটা সম্পর্কে এবং অপশনগুলো সম্পর্কে জানা কিন্তু তুমি যদি জানো এটা তোমার জন্য বেশি হেল্পফুল, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা দেখি যে বাকিগুলো কেমন। রক্তশূন্যতা বা এটাকে আমরা বলি অ্যানিমিয়া, এটাকে বলা হয় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। তো যাদের অ্যানিমিয়া আছে আমরা কি মনে করি বলো তো? রক্তশূন্যতা মানে কি বডিতে রক্তের পরিমাণ কমে গেছে। আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি রক্তশূন্যতা মানে হচ্ছে বডিতে রক্তের পরিমাণ কমে যাওয়া। এইটা কিন্তু না। রক্তশূন্যতা মানে হচ্ছে বা অ্যানিমিয়া মানে হচ্ছে তোমার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। এটা আমরা অনেকেই কিন্তু জানি যে রক্তশূন্যতা মানে রক্ত কমে গেছে, সেটা না। এটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। এই যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যখন কমে যায় সেটাকে আমরা বলি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। দেখো ওকে, একজন বলছে যে আরবিসি কমে গেলে অ্যানিমিয়া। আচ্ছা, এটা দেখো, আরবিসিটা কি বলতো? রেড ব্লাড কর্পাসাল। আর এই রেড ব্লাড কর্পাসালকে আমরা রেড ব্লাড কর্পাসাল কেন বলতেছি বা লোহিত রক্তকণিকা কেন বলি? কারণ এটাতে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? আর মেইনলি হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাওয়াকেই আমরা অ্যানিমিয়া বলি। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কি কারণ? ওই যে ওখানে আরবিসি সেলগুলো নষ্ট হয়ে যায়। আরবিসি সেল নষ্ট হয়ে যায়, তার মানে ওখানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ঠিক আছে? ওকে, তাহলে অ্যানিমিয়া এটা হচ্ছে গেল আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আর রাতকানা কিসের জন্য হয়? নাইট ব্লাইন্ডনেস বলি যেটা আমরা এটাকে, এটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ এর অভাবে রাতকানা। আর ডায়রিয়া, এটা তো আমরা জানি যে ডায়রিয়া একটা পানিবাহিত রোগ। ওকে, আচ্ছা, এরপর আরও কিছু ভিটামিন আছে তাই না? বি আছে, সি আছে, এদের পরিবর্তে এদের যদি কমে যায় তাহলে কি? দেখো, যদি ভিটামিন বি এর ঘাটতি থাকে বডিতে, এটা হচ্ছে বেরি বেরি রোগ হয়। আর ভিটামিন সি এর অভাব হলে স্কারভি রোগ হয়। এবার ক্লিয়ার? দেখো, ভিটামিন এ এর অভাবে আমরা কি পাইছি? রাতকানা। বি এর অভাবে পাইছি বেরি বেরি। সি এর অভাবে পাইছি স্কারভি। আর ভিটামিন ডি এর অভাবে পাইছি হচ্ছে রিকেটস। ওকে, তো এই ভিটামিনের অভাবজনিত কোনো রোগ যদি আসে, কোনো ভিটামিনের অভাবজনিত, আশা করি তোমাদের অন্তত ভুল হবে না, ঠিক আছে? দেখো তাহলে এ বি সি ডি। আর রক্তশূন্যতা বা অ্যানিমিয়াও বলে দিয়েছি যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। ওকে, আচ্ছা, আমরা তাহলে পরেরটাতে যাই। ওকে, সাবিকুন নাহার বলছে ক্লিয়ার। ওকে, এবার দেখো কোন ফলটি তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ? কোন ফলটি তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ? আনারস, তরমুজ, কাঁঠাল নাকি শসা? এটা কয়জন পারবে? কোন ফলটি তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ? আনারস, তরমুজ, কাঁঠাল, শসা? এটা হয়তো তুলনামূলক একটু বেশি হবে। কারণ কি, এখানে যে ফলগুলো আছে তোমাদেরকে বলি, যে ফলগুলো দেয়া আছে সবগুলোতেই কিন্তু ভিটামিন সি আছে, ঠিক আছে? যে ফলগুলো দেয়া আছে সবগুলোতেই তোমার ভিটামিন সি আছে।
আনারস বলো, তরমুজ বলো, কাঁঠাল, শসা, সবগুলোতে, কিন্তু তুলনামূলক বেশি আছে কোনটাতে? ওকে, তো আমি বলছি তুলনামূলক বেশি ভিটামিন আছে হচ্ছে আনারসে, আর সবচেয়ে কম আছে শসাতে, সব থেকে কম। হুম, কম আছে হচ্ছে শসাতে। আর তরমুজ বা কাঁঠাল এদের মধ্যেও ভিটামিন আছে, তবে এদের মধ্যে ভিটামিন সি এর চাইতে ভিটামিন এ বেশি আছে তরমুজ এবং কাঁঠালে। কাঁঠালে তো ভিটামিন এ অনেক বেশি থাকে, ভিটামিন এ, কাঁঠালে ভিটামিন এ অনেক বেশি থাকে। শশার মধ্যেও ভিটামিন সি থাকে, কিন্তু সেটা হচ্ছে তরল অবস্থায় থাকে, কারণ আমরা জানি শশা একটা পানি জাতীয় ফল না, তো এই জন্য দ্রবীভূত অবস্থায় থাকে, তো এটাতে একটু কম থাকে শশাতে। আর কাঁঠাল, আনারস বলো, তরমুজ বলো, কাঁঠাল বলো, এদের সবগুলোতেই ভিটামিন সি আছে, বেশি আছে আনারসে। আর তরমুজেও ভিটামিন এ আছে, কাঁঠালেও আছে ভিটামিন এ, ঠিক আছে। আর বেশি সবচেয়ে ভিটামিন সি আছে হচ্ছে আনারসে। ক্লিয়ার? হ্যাঁ, শসাতে হচ্ছে কম আর বেশি হচ্ছে আনারসে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখি। শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? এই যে নর্মালি আমরা, তবে ঢাকার বাতাসের অবস্থা খুবই খারাপ। তোমরা হয়তো দু একদিনের রিপোর্টগুলো দেখতেছো, যে নর্মালি ঢাকার বাতাসে যে বের হয় তার 23টা সিগারেট খেলে যেরকম তার ভিতরে নিকোটিন যাবে, ওই টাইপের অবস্থা, এত খারাপ অবস্থা আমাদের ঢাকার আবহাওয়া। লাস্ট 2 দিনে দ্বিতীয় অবস্থানে ছিল দূষিত বায়ুর তালিকায়, ঢাকা ছিল দ্বিতীয় অবস্থানে, ঠিক আছে। তাহলে তোমরা আবার এটা একটু বলো যে শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? ওকে, আমি বলে দিই যে আমরা যে অক্সিজেনগুলো নিই, মানে আমরা বাতাসে অক্সিজেন নিই বা আমাদের যে বায়ু, এই যে নর্মালি আমরা যে আমাদের চারপাশে বায়ুটা আছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, ফিল করতে পারছি যে বায়ুটা আছে, এটা মূলত কি কি দিয়ে তৈরি, সবচেয়ে বেশি কোনটা থাকে? আচ্ছা আগে এটার অ্যান্সারটাই বলি। শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার হচ্ছে 20.95। তো এটা অনেক সময় 21%ও বলে, যেহেতু 20.95, তো তো অনেক সময় 21% বলা যায়। যদি পরীক্ষায় 21% থাকে, ভয় পাওয়ার কিছু নাই, যে আমি তো 20.95 পড়ছিলাম, 21% কেন দেয়া, সমস্যা নেই, 21%ও তুমি আনসার দিতে পারো। ওকে, এরপর এই যে 0.03%, এইটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%। সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এটা নাইট্রোজেন। আর 0.93% থাকে হচ্ছে আর্গন। দেখো, তাহলে সবচাইতে বেশি আছে হচ্ছে 78.09% হচ্ছে নাইট্রোজেন গ্যাস, তারপর আছে অক্সিজেন 20.95, বা অনেক সময় 21% থাকতে পারে, ওই তো বললাম যে দেখে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%, আর এটা হচ্ছে আর্গন, আর্গন হচ্ছে 0.93%। এটা একটু মুখস্থ রাখবা, আমাদের যে বাতাস টোটাল 100% না, টোটাল 100, এটা মিলাই দেখো টোটাল কিন্তু 100% হবে, এটা যোগ করে দেখবা 100% আছে, 100 ভাগ, 100 ভাগেরই ভাগ, এই সবগুলো যোগ করলে দেখবে 100 হয়ে যাচ্ছে। আরও কিছু গ্যাস থাকে, ওটা পরিমাণে খুবই কম থাকে, তো মেইনলি বেশি সিংহভাগ থাকে হচ্ছে এগুলো: আর্গন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে আমরা আমাদের পরের প্রশ্নে যাব। ওকে, এবার প্রশ্ন হচ্ছে পতঙ্গ পরাগী ফুল কোনটি? আচ্ছা, পতঙ্গ পরাগী বলতে আমরা কি বুঝি বলো তো? পতঙ্গ পরাগী মানে হচ্ছে পতঙ্গ বা পোকামাকড়ের মাধ্যমে যাদের পরাগায়ন হয়। যেমন আমরা জানি হচ্ছে প্রজাপতি এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে বসে, তো যখন এক ফুলে বসে তখন ওর পায়ে ওই ফুলের রেণুটা লাগে, আবার যখন অন্য ফুলে যায় এই রেণুর সাথে ওই রেণুর যখন সংস্পর্শ হয় তখন ওই ফুলের মধ্যে পরাগায়ন হয়, এটা হচ্ছে পতঙ্গ পরাগী। ওকে, তো পতঙ্গ পরাগী ফুল এখানে কোনটা আছে? শিমুল, ধান, কদম নাকি জবা? বলো আনসার কোনটা? আচ্ছা আমি বলে দিচ্ছি, তাহলে পতঙ্গ পরাগী ফুল হচ্ছে আমাদের জবা।
আচ্ছা বলো তো, পতঙ্গ পরাগী ফুল আর কি কি আছে? পতঙ্গ পরাগী ফুল, এরকম পতঙ্গ পরাগী ফুল আর কি আছে জবা ফুল ছাড়া? ওকে আমি বলে দিই, পতঙ্গ পরাগী ফুল একটা হচ্ছে জবা, আর একটা হচ্ছে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী ফুল চিনি তো, একটু ছোট ছোট হয়, সন্ধ্যাবেলা ফোটে এটা। একটু পিঙ্ক পিঙ্ক টাইপের সন্ধ্যা মালতী। দেখো জবা আর সন্ধ্যা মালতী এই দুইটা হচ্ছে পতঙ্গ পরাগী। তাহলে এই যে শিমুল, ধান, কদম এগুলো আছে, এরা তাহলে কি? এদের পরাগায়ন কিসের মাধ্যমে হয়? শুধু কি তাহলে পতঙ্গ মানে পোকামাকড়ের মাধ্যমে পরাগায়ন হয়? না, বাতাসের মাধ্যমেও কিন্তু হয়। তো যাদের বাতাসের মাধ্যমে হয় তাদেরকে আমরা কি বলি? বায়ু পরাগী। এখানে যে উদাহরণ তিনটা আছে, শিমুল, ধান এবং কদম, এদেরকে বলা হয় বায়ু পরাগী ফুল। ঠিক আছে, যেহেতু এরা হচ্ছে বাতাসের মাধ্যমে যায়, বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়, তো এদেরকে বলা হয় বায়ু পরাগী। দেখো শিমুল, ধান এবং কদম এদেরকে বলা হয় বায়ু পরাগী, আর জবা আর সন্ধ্যা মালতী এরা হচ্ছে পতঙ্গ পরাগী। এরপর আরেকটা আছে, ওটা হচ্ছে পানি পরাগী। পানি পরাগীটাও আমি তোমাদেরকে লিখে দিই। পানির মাধ্যমেও অনেক সময় পরাগায়ন হয়। পানি পরাগী আছে তোমার পাতা শ্যাওলা। পাতা শ্যাওলা, আরেকটা আছে পাতা ঝাঁঝি। এরা হচ্ছে জলজ উদ্ভিদ, এরা জলজ উদ্ভিদ। ঠিক আছে, আর এদের হচ্ছে তোমার পরাগায়নও হয় পানির মাধ্যমেই, এদেরকে বলা হয় পানি পরাগী। তাহলে আমরা এখানে কিন্তু 3 ধরনের পেয়ে গেলাম, তাই না? প্রথম প্রশ্ন ছিল আমাদের পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী জবা আর সন্ধ্যা মালতী। যদি প্রশ্ন আসে পতঙ্গ পরাগী সম্পর্কে, আশা করি তোমরা পারবে অ্যান্সার দিতে। এরপর আসি বায়ু পরাগী, বাতাসের মাধ্যমে কাদের হয়? শিমুল, জবা, শিমুল, ধান এবং কদম। ঠিক আছে, আর একটা বাকি থাকে, সেটা হচ্ছে পানি পরাগী। আর পানি পরাগী আছে আমাদের পাতা শ্যাওলা আর হচ্ছে পাতা ঝাঁঝি। কি ক্লিয়ার তো? এই সম্পর্কে প্রশ্ন আসলে পারবা সবাই? ওকে, ইনশাল্লাহ এই এই রিলেটেড কোনো প্রশ্ন যদি আসে তোমরা পারবে। ঠিক আছে, আচ্ছা। কোন উৎসেচক, আচ্ছা এখানে উৎসেচক বলতে কি বোঝাচ্ছে একটু সহজ করে দিই। উৎসেচক মানে হচ্ছে এখানে তোমার এনজাইম। আমরা নর্মালি এনজাইম চিনি, হ্যাঁ এনজাইম বলি, এনজাইম মানেই কিন্তু উৎসেচক। কোন উৎসেচক আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে? ল্যাকটেজ, পেপসিন, লাইপেজ নাকি অ্যামাইলেজ? তোমরা কি বলো? দেখো কোন উৎসেচক আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে। আচ্ছা এখানে আমিষ জাতীয় খাদ্যের আরেকটা তোমরা ইনফরমেশন মনে রাখবা, যে আমিষ জাতীয় খাদ্যের মুখমণ্ডলে কোনো পরিপাক হয় না, মুখে পরিপাক হয় না। আমিষ জাতীয় খাদ্যর পরিপাক কিন্তু মুখে হয় না। কারণ মুখে এর জন্য প্রয়োজনীয় কোনো এনজাইম হয় না, মুখে হচ্ছে এটার পরিপাক হয় না, শুরু হয় না। তো এটার পরিপাকটা শুরু হয় পাকস্থলীতে যাওয়ার পর। তো এটা প্রশ্ন আসতে পারে যে কোন জাতীয় খাদ্যের পরিপাক মুখমণ্ডলে শুরু হয় না? এটা হচ্ছে তোমার আমিষ জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্যের পরিপাক মুখমণ্ডলে শুরু হয় না। ঠিক আছে, এটা মনে রাখবা, এটার সাথে আরেকটা সাইড প্রশ্ন। তাহলে এদের হয় কোথায়? হয় পাকস্থলীতে গিয়ে। ঠিক আছে, আর সেখানে হচ্ছে কোন এনজাইম পরিপাকে সাহায্য করে? এখানে আমরা জানি পাকস্থলী থেকে পেপসিন, পেপসিনোজেন কোষ থেকে পেপসিন নামক এনজাইম নিঃসৃত হয়। তো আমাদের এই পেপসিন এনজাইমটা হেল্প করে প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাদ্যের পরিপাকে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারতেছো কিনা এটাও কিন্তু আমাকে জানাবে, যে আপু বুঝতে পারতেছি না। ওকে, এই প্রোটিনটা যখন হচ্ছে আমাদের পাকস্থলীতে যায়, পাকস্থলীতে যাওয়ার পর কি হয় বলো?
দেখো পাকস্থলীতে গেছে প্রোটিনটা, এই প্রোটিনটা কিন্তু তখন ভাঙে। প্রোটিন কিসের সাহায্যে ভাঙে, কোন উৎসেচক, এই যে পেপসিন আর হচ্ছে হাইড্রোক্লোরিক। পেপসিন আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে কিন্তু আমাদের পেটে, তাই না? এটা থেকে কিন্তু পেপটাইড হয়, এই যে এখান থেকে হয় হচ্ছে তোমার পেপটাইড পাকস্থলীতে, ঠিক আছে? আর এরপর আবার এটা কোথায় যায়, পাকস্থলী থেকে আবার ক্ষুদ্রান্তে যায়। এটা অনেক বড় প্রসেস। ক্ষুদ্রান্তে গিয়ে কোন এনজাইম হেল্প করে জানো? এখানে হেল্প করে হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন এনজাইম। ট্রিপসিন, কাইমোট্রিপসিন। দেখো এই এনজাইম দুটো ওখানে গিয়ে এটা এই পেপটাইডটাকে আরো ভাঙে। যখন এটা পেপটাইড হয় পাকস্থলীতে, তারপর যখন আবার ক্ষুদ্রান্তে যায় পাকস্থলী পাস করে, তখন ওখানে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন এটাকে আরো ভাঙে। ভাঙার পর শেষ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড হিসেবে আমাদের বডি এটাকে গ্রহণ করে, ঠিক আছে? এটা তোমাদের আরেকটা যে প্রোটিন জাতীয় খাদ্য বা আমিষের শেষ পর্যন্ত পরিবর্তনটা কি হয়। তাহলে এটা শুরু হয় পাকস্থলীতে, শেষ হয় গিয়ে হচ্ছে ক্ষুদ্রান্তে। পরিপাক, আমিষ পরিপাক শুরু হয় পাকস্থলীতে, শেষ হয় ক্ষুদ্রান্তে। হ্যাঁ, আর এটা শেষ পর্যন্ত আমরা কি পাই, প্রোটিনটা শেষ পর্যন্ত এই এতগুলা প্রসেসের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড হিসেবে আমাদের বডিতে শোষিত হয়, ঠিক আছে? এই যে অ্যামিনো অ্যাসিড। শেষ পর্যন্ত এটা হচ্ছে বডি গ্রহণ করে, শরীরে গৃহীত হয়, একদম বডিতে গৃহীত হয় কি রূপে, অ্যামিনো অ্যাসিড রূপে। প্রোটিন আমরা খাই তো প্রোটিন হিসেবে, কিন্তু এটাকে বডি গ্রহণ করে কি হিসেবে, গ্রহণ করে হচ্ছে অ্যামিনো অ্যাসিড হিসেবে, ঠিক আছে? ক্লিয়ার তো? ওকে, এই ছিল হচ্ছে আমাদের তাইলে পেপসিনের কাজ। দেখো এই যে পেপসিন কোথায় ছিল, পাকস্থলীতে। হ্যাঁ, এই যে পেপসিন আছে। ওকে, আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারছো। তাহলে কোন এনজাইম আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে, পেপসিন, ঠিক আছে? পরের প্রশ্ন দেখি, কোনটার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? বলো তো কোনটার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? তরঙ্গদৈর্ঘ্যগুলো কিন্তু মুখস্থ রাখা ফরজ, ঠিক আছে? ফরজ বলতেছি এই জন্য যে তোমার এটা ফিজিক্সের ক্ষেত্রে আসে, অনেক সময় কেমিস্ট্রির ক্ষেত্রেও আসে, যেহেতু দুই জায়গাতে আছে, তো যে কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো তরঙ্গদৈর্ঘ্যগুলো তোমরা মুখস্থ রাখবে, কোনটার কত তরঙ্গ। আমরা কি জানি, রং হচ্ছে রংধনু, রং, বেনি, আসহ, কলা, এই কয়েকটাই তো, 6টা 7টা, এই 6টাই মনে রাখো তুমি, এটাই এনাফ। সবচেয়ে কম কোনটা, বেশি কোনটা, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, আগে আমরা দেখি যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, এই যে এটা হচ্ছে সব থেকে কম, ভায়োলেট বা বেগুনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সবগুলোর একটু তরঙ্গ দৈর্ঘ্যটা দেখি কত থেকে কত অবধি। তাহলে বেগুনি বা ভায়োলেট দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, বেগুনি, আমরা বললাম যে এটা হচ্ছে সবচেয়ে কম, 380 থেকে, আচ্ছা কোনো কোনো বইয়ে না একটু কম বেশি করা আছে, 450 ন্যানোমিটার পর্যন্ত। এরপর হচ্ছে বেনি, নীল, নীল হচ্ছে 450 থেকে 495 ন্যানোমিটার। এরপর আছে সবুজ, এটা হচ্ছে 495 থেকে 570 ন্যানোমিটার। বেনি সহ হলুদ বোধ হয়, হলুদ 570 থেকে 590
ন্যানোমিটার। এরপর আছে কমলা। কমলা সুন্দরী কত দেখি, 590 থেকে 620 ন্যানোমিটার। এরপর লাল। তাহলে দেখো আমাদের সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কার? লাল আলোর, 620 থেকে 750। ওকে, তাহলে আমরা সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কার পাচ্ছি? লাল আলোর, তাই না? লাল আলোর হচ্ছে সবচেয়ে বেশি, 620 থেকে 750। লালের হচ্ছে বেশি, আর সবচেয়ে কম পাচ্ছি হচ্ছে বেগুনিতে। বেগুনিতে সবচেয়ে কম কত বলো তো? 380 থেকে 450 ন্যানোমিটার। ঠিক আছে। আচ্ছা, এইগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে যাতে বুঝতে পারো। অনেক সময় কিন্তু আসেও যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কত, নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কত। তো এই টাইপের প্রশ্ন আসলে যাতে তোমাদেরকে স্কিপ করতে না হয়, ওকে, তার জন্য তোমাদের এটা জানতে হবে, মুখস্থ রাখতে হবে। এবার আসি তেঁতুল। তেঁতুলে কোন অ্যাসিড থাকে বলো তো? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? আচ্ছা, আমি বলতেছি। তেঁতুল, তেঁতুলে থাকে হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। এই দেখো, এটা হচ্ছে তেঁতুল। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। এরপর আছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আমরা জানি লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবু। লেবুতে সাইট্রিক অ্যাসিড। আপেলে থাকে ম্যালেইক অ্যাসিড, আপেল। আপেলের ক্ষেত্রে থাকে ম্যালেইক অ্যাসিড। আর অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড সম্ভবত আমলকি, আমলকিতে অক্সালিক অ্যাসিড থাকে। আর টমেটোতেও কিন্তু অক্সালিক অ্যাসিড থাকে, টমেটোতেও, টমেটোতেও হচ্ছে অক্সালিক অ্যাসিড থাকে। তো তোমরা এটা একটু দেখে নাও যে তেঁতুলে কোন অ্যাসিড থাকে। তেঁতুলে থাকতেছে আমাদের টার্টারিক অ্যাসিড। এরপর আচ্ছা এই পাশে আসি, ম্যালেইক অ্যাসিড থাকতেছে হচ্ছে আপেলে, অক্সালিক অ্যাসিড টমেটোতে। এরপর টার্টারিক অ্যাসিড তো তেঁতুলে, আর আপেলে ম্যালেইক অ্যাসিড। আচ্ছা, এরকম দু একটা টুকটাক খাবারের নামের আর খাবারের নাম আর তার সাথে অ্যাসিডের নামটা মনে রাখবা যাতে প্রশ্ন আসলে তোমরা পারো। ঠিক আছে। এমন শুধু যে তেঁতুলেরটা তেঁতুলে আসছে বলে তেঁতুলেরটাই জানবা এরকমটা না, এরকমটা যাতে না হয়। তোমরা অপশনগুলোও পড়ার চেষ্টা করবা। অক্সালিক অ্যাসিড হচ্ছে টমেটোতে, সাইট্রিক অ্যাসিড লেবুতে, আপেলে থাকে ম্যালেইক অ্যাসিড। ক্লিয়ার? ওকে। এরপর দেখো কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে কম। আচ্ছা, স্থিতিস্থাপকতা বলতে তোমরা কি বোঝো বলো তো? স্থিতিস্থাপকতা বিষয়টা কি একটু দেখাই। দেখো, স্থিতিস্থাপকতা বিষয়টা হচ্ছে, মনে করো আমি একটা রাবার নিলাম। রাবার হয়তো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, বাট দেখো আমি একটা রাবার নিলাম। হ্যাঁ, এই যে রাবারটাকে আমি টান দিলাম জোরে, ব্যথা যেন আবার না পাই। এই যে জোরে আমি এত জোরে টেনে ধরলাম, দেখো টেনে ছেড়ে দিলাম। দেখো রাবারটা কিন্তু আগের মতোই আছে। ওকে আমি এই অবস্থান থেকে নিলাম, নিয়ে এই যে এত দূর টান দিলাম, টেনে আবার ছেড়ে দিলাম, ও কিন্তু ওর আগের জায়গাতেই গেছে, তাই না? তো এই যে কোনো বস্তুকে যদি টানা হয় বা ওর দৈর্ঘ্যের বিকৃতি করা হয়, দৈর্ঘ্যের বিকৃতি করার পর ছেড়ে দিলে ও যদি আবার আগের অবস্থানে যায়, আগের অবস্থানে ফেরত যায়, এই ধর্মটাকে বলা হয় বস্তুর স্থিতিস্থাপকতা। ঠিক আছে। অর্থাৎ বস্তুকে ফোর্স করা হলে, তার দৈর্ঘ্য সংকোচন করা হলে বা তার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন করা হলে আবার ছেড়ে দিলে যদি সেটা তার আগের অবস্থায় ফিরে যেতে পারে, সেটাকে বলা হয় তার হচ্ছে স্থিতিস্থাপকতা। ঠিক আছে। তাহলে এই যে রাবার, এই রাবারকে আমি টেনে ছেড়ে দিলাম, রাবার আগের জায়গায় গেল, তাহলে রাবার একটা স্থিতিস্থাপক বস্তু, রাবারের স্থিতিস্থাপকতা ধর্ম আছে। কিন্তু এই যে আমার হাতে একটা কলম আছে,
এটাকে যদি আমি টানতে পারবো? টানতেই তো পারবো না। আবার যদি ছেড়ে দিই আগের জায়গায় যাবে? যেহেতু টানাই যাচ্ছে না, তাহলে এই বস্তুটার স্থিতিস্থাপকতা হচ্ছে অনেক বেশি, যার কারণে এর ভিতরে থাকা অণুগুলোর মধ্যে বন্ধন অনেক বেশি, যার কারণে যদি আমি এটাকে টানিও এটার কোনো মানে সহজে মানে অল্প বল দিয়ে আমি এটাকে মানে এটার দৈর্ঘ্য চেঞ্জ করতে পারবো না, কারণ এটার ভিতরের বল অনেক বেশি। এর ভিতরে যে কণাগুলো আছে এই কণাগুলো একটার সাথে আরেকটার কানেক্টিং যে একসাথে লেগে আছে, এদের এই অণুগুলোর ক্ষমতা অনেক বেশি, যার কারণে এদের হচ্ছে স্থিতিস্থাপকতাও অনেক বেশি। কিন্তু এই যে রাবারটাকে আমি সহজেই টানতে পারতেছি, কারণ হচ্ছে এটার স্থিতিস্থাপকতা ধর্ম বেশি, ঠিক আছে? এটাকে সহজেই আমি টানতে পারতেছি, এটার কণাগুলোকে আলাদা করা যাচ্ছে, ঠিক আছে? তো প্রশ্ন সেটাই বলছে, কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে কম? দেখো, লোহা, অ্যালুমিনিয়াম, রাবার নাকি কাঁচ? এটা তোমাদের এতক্ষণে পারার কথা, কারণ যেহেতু আমি উদাহরণ দিয়ে দেখাই দিলাম। ওকে, তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিছি যে রাবারের ক্ষেত্রে কিন্তু রাবারের ইলাস্টিসিটি অনেক কম, ঠিক আছে? স্থিতিস্থাপকতা ধর্ম অনেক কম। আর আমরা কাদের বলবো স্থিতিস্থাপক ধর্ম সবচেয়ে বেশি? যাদের ক্ষেত্রে ফোর্স বেশি লাগবে, যত বেশি ফোর্স লাগবে তত বেশি তার স্থিতিস্থাপক ধর্ম তত বেশি। দেখো, বল যত বেশি লাগবে, সে তত বেশি স্থিতিস্থাপক। সে তত বেশি স্থিতিস্থাপক। তার মানে বল যার ক্ষেত্রে কম লাগবে তার স্থিতিস্থাপকতাও সবচাইতে কম। তো এখানে বুঝতেই পারতেছো, লোহাকে কি তুমি সহজে টানতে পারবা? পারবা না। অ্যালুমিনিয়ামকে টানতে পারবা? পারবা না। কাঁচকে টানতে পারবা? পারবা না। কিন্তু রাবারকে আমি একটু আগেও দেখাইছি, রাবারকে আমরা খুব সহজেই কি করতে পারি বলো তো? টানতে পারি। তার মানে রাবারের স্থিতিস্থাপকতা হচ্ছে সবচাইতে কম, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা আমাকে বলতে পারো কিনা দেখি যে কার স্থিতিস্থাপক ধর্ম সবচাইতে বেশি? আচ্ছা, অ্যালুমিনিয়ামের চাইতে কিন্তু লোহার স্থিতিস্থাপক ধর্ম বেশি। অ্যালুমিনিয়ামের চাইতে হচ্ছে লোহার স্থিতিস্থাপক ধর্ম বেশি, ঠিক আছে? ওকে, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সবচাইতে বেশি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচাইতে বেশি স্থিতিস্থাপক বস্তু কোনটি? এরকম প্রশ্ন আসতে পারে। তো সবচাইতে বেশি স্থিতিস্থাপক বস্তুটা হচ্ছে ইস্পাত। এটা অপশনে নাই, কিন্তু সবচেয়ে বেশি স্থিতিস্থাপক বস্তু
এই বস্তুটা হচ্ছে ইস্পাত। কারণ ইস্পাতকে যদি আমরা ওর দৈর্ঘ্য বিকৃতি করতে যাই বা ওর অবস্থান আমরা দৈর্ঘ্য বা ওর কোনো অবস্থা আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে সবচাইতে বেশি বলের প্রয়োজন। আর আমরা কি বললাম বলো তো, যে সবচাইতে বেশি বল যেখানে লাগবে সেটাই হবে আমাদের সবচাইতে বেশি স্থিতিস্থাপক। ওকে, আচ্ছা, আই থিঙ্ক এটা আমাদের ক্লিয়ার যে স্থিতিস্থাপকতা কোনটার কম কোনটার বেশি। এবার দেখো তাহলে সবচেয়ে কম ছিল আমাদের রাবারের, আর বেশি ছিল এখানে লোহার। অ্যালুমিনিয়ামের চাইতেও লোহার স্থিতিস্থাপকতা বেশি। আর এদিকে হচ্ছে বল যত বেশি লাগবে সে তত বেশি স্থিতিস্থাপক। আর সবচেয়ে স্থিতিস্থাপক বস্তুটার নাম হচ্ছে ইস্পাত। হুম, ওকে রাবেয়া হানি, আমি রাইট আনসার দিছি। হ্যাঁ ঠিক আছে, তোমরা অনেকেই ইস্পাত বলতে পারছিলা। ওকে, হ্যাঁ হ্যাঁ, ইস্পাত রেল লাইনে দেয়। কারণ কি বলতো, দেখো যে ও যেটা বলছে ইস্পাত রেল লাইনে দেয়, এটা বলি, যদি ইস্পাতের জায়গায় অন্য কিছু ব্যবহার করে, দেখো ট্রেনটা কিন্তু অনেক গতিতে আসে, তাই না? তার উপর অনেক ওজনও কিন্তু। তো লোহার উপর দিয়ে যদি ট্রেন যায়, ওটা কিন্তু খুব সহজে ওটার দৈর্ঘ্য বিকৃতি হবে। দেখো ট্রেনের পাত এরকম এরকম, এইখানে একটা, আবার এইখানে এই একটা পাত, এই একটা পাত ছিল। তো তুমি যদি লোহার পাত ব্যবহার করো, হ্যাঁ, তাইলে এটা তো মানে যখন এই দুইটার উপর চাপ আসবে, তো এটাও বাড়বে, এটা বাড়ে এই পর্যন্ত আসবে, এটা বাড়ে এই পর্যন্ত আসবে। দুইটা যদি একসাথে লেগে যায়, দুইটাও দুইটারই যদি দৈর্ঘ্য বেড়ে যায়, একসাথে লেগে যায়, তখন তো মানে ট্রেনের অ্যাক্সিডেন্ট অনিবার্য, তাই না? এই জন্য লোহার পাত ব্যবহার করা হয় না, কিন্তু ইস্পাতের পাত ব্যবহার করা হয়। কারণ যদি তোমার এই পাতটা তুমি লোহার পরিবর্তে ইস্পাতের ব্যবহার করতে, এই যে ইস্পাতের পাত, এবার যদি ইস্পাতের পাত হয় আর যদি রেল লাইন হয়, তখন এটার বিকৃতি কিন্তু খুব কম হবে। সর্বোচ্চ এই যে এই এই পর্যন্ত আছে এতটুকু বাড়বে, এটাও এই যে এতটুকু বাড়বে, আর গ্যাপটা কিন্তু থেকেই যাবে। তার ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও কম। ঠিক আছে, তো তোমাদের যদি এরকম প্রশ্ন আসে যে রেল লাইনে লোহার পাতের পরিবর্তে ইস্পাতের পাত কেন ব্যবহার করা যায়, তখন তোমরা এটা এইভাবে ব্যাখ্যা দিতে পারো যে স্থিতিস্থাপকতা ধর্ম হচ্ছে ইস্পাতের বেশি, তার কারণে দুর্ঘটনা এড়াতে ইস্পাতের পাত ব্যবহৃত হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। তো তোমাদেরকে আমি লাস্ট আওয়ার নার্সিং ড্রিমার্স, এই আমাদের প্রশ্ন কিন্তু আজকে এই পর্যন্তই ছিল, ঠিক আছে? লাস্ট আওয়ার নার্সিং ড্রিমার্স নিয়ে আগেও বলেছি, তোমরা যারা অলরেডি 400+ স্টুডেন্ট আমাদের সাথে এনরোল করছে, আমাদের সাথে আছে, তোমরা যারা এখনও আসোনি তোমরা দ্রুত এনরোল করে ফেলো। তো দেখতেই পাচ্ছ আমাদের ফ্রি ক্লাসগুলোই আমরা কত ডেডিকেশন নিয়ে আমরা কত ভালোভাবে তোমাদেরকে পড়াচ্ছি। তো আমিও আজকে চেষ্টা করেছি বাকি ক্লাসগুলোর মতো, তোমরা যারা ডিপ্লোমা আছো, বিএসসি যারা আছে, আসলে ওদের তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা করে পড়তে হবে। আর তো তোমরা যারা ডিপ্লোমা প্রিপারেশন নিতে চাও, ডিপ্লোমা ইন সায়েন্স আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তোমাদের জন্য আজকের ক্লাসটা মেইনলি ছিল। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে যাতে তোমাদেরকে বোঝাইতে পারি। আর তোমাদের প্রশ্ন কিভাবে আসবে, কীরকম আসে, সেই অনুযায়ী পড়ানোর চেষ্টা করেছি। ঠিক আছে, প্রত্যেকটা টপিক ধরে কিন্তু আমি তোমাদেরকে পড়াইতে পারতাম। দেখা গেছে প্রত্যেকটা টপিক ধরে পড়াইলে আরও হিউজ পরিমাণ আজকে লেকচার আরও অনেক বেশি হয়ে যেত। কিন্তু তোমার যেটা দরকার, আমি একটা কথা বলি যে যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সব পড়ে না, তারা এটা বুঝে পড়ে কোনটা আসে আর কোনটা আসে না। এটা যারা বুঝে পড়ে তাদের আমি মনে করি এটা একটা ভালো কোয়ালিটি। ঠিক আছে, তো আমি আশা করবো আজকের ক্লাসটা তোমরা সবাই যারা এতক্ষণ মনোযোগ দিয়ে করেছো, আর নোট তো সাবমিট করবো অবশ্যই, আমি সেখান থেকে দেখবো কাদের নোটটা বেশি ভালো হয়। যারা ক্লাস করেছো, আর আমাদের ক্লাসগুলো কিন্তু ইউটিউবেও আপলোড দেওয়া থাকবে। তোমরা যারা করতে পারোনি পুরোটা, অথবা কোনো কারণে এখন করতে পারছো না, পরে করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেখান থেকে কিন্তু তুমি আবার ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, ওকে। আর আমাদের যদি লাস্ট আওয়ার নার্সিং রিমার্স প্রজেক্টে আসো, সেক্ষেত্রে তুমি কি পাচ্ছ দেখো, বই পাচ্ছ, এরপর ওএমআর বুক পাচ্ছ, টি শার্ট পাচ্ছ, আমাদের বন্দি পাঠশালার নোটবুক কিন্তু পাচ্ছ। আর এই তো বললাম নোট শেয়ারিং এর কথা।
আচ্ছা, তো নোট শেয়ারিং তোমরা যারা করছো হয়তো ডেলিভারি জটিলতার কারণে তোমরা এখনো তোমাদের পুরস্কারগুলো পাচ্ছ না, তবে টেনশনের কোনো কারণ নেই, খুব দ্রুত তোমাদের ডেলিভারি পৌঁছে যাবে, তোমরা ইনশাল্লাহ কুরিয়ার থেকে তোমাদের গিফটগুলো কালেক্ট করে নিবে। তো তোমরা যারা যাদের নোট খুব সুন্দর হবে, গোছানো হবে এবং রিয়াক্ট বেশি থাকবে, আমরা সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করব, যাদেরটা বেশি সুন্দর মার্জিত হবে। তো তোমাদের গিফট থাকবে অবশ্যই নার্সিং ড্রিমার্সের একটা টি শার্ট এবং বন্দি পাঠশালার একটা ডায়েরি, ঠিক আছে, নোটবুক। আচ্ছা, তো আমরা কিন্তু টপ 3 তিনজনকে যাচাই করব, এর মধ্যে তোমরা যারা নোট সাবমিট করবে তাদের মধ্যে টপ 3 বাছাই করে আমরা তিনজনকে পুরস্কার দিব। তো তখন একটা কথা বলছো, তোমরা অনেকে বলছো যে আমরা যারা এনরোল করিনি এখনো, তাহলে আমরা কি নোট সাবমিট করলে পুরস্কার পাবো কিনা। আসলে আমরা এটা এখনো দেখছি না যে তোমরা এনরোল করছো কিনা, যাদেরই নোট ভালো হচ্ছে, যেহেতু এগুলো ফ্রি ক্লাস সবার জন্য উন্মুক্ত, তোমরা যারা ভালোভাবে করে যাদের নোট ভালো হচ্ছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, ঠিক আছে। ওকে, তো এরপর কিন্তু তোমাদের সাকলাইন ভাইয়ার ক্লাস আছে, ঠিক আছে, ম্যাথ ক্লাস আছে। তো তোমাদের ম্যাথে কিন্তু মার্ক থাকে কত বলো তো, 10, ঠিক আছে। তো আমি ওই দিনও তোমাদেরকে বলছি যে ভাইয়ারা আসলে এত ভালো ক্লাস নেয়, তোমার মনে হবে যে ম্যাথে কেন কেন মাত্র 10 মার্ক আসতেছে, বেশি আসলে আমাদের ভালো হতো, ক্লাসগুলো এত ভালো হবে। তো আজকে যেরকম তোমরা ক্লাস করেছো মনোযোগ দিয়ে, আশা করি সাকলাইন ভাইয়ার ক্লাসে আরও বেশি স্টুডেন্ট আসবে, যেহেতু ম্যাথ তোমার বিএসসি ডিপ্লোমা সবার জন্যই কিন্তু ম্যাথ আছে, টপিকগুলোও সেম, ঠিক আছে। তো তোমরা সবাই সেই ক্লাসগুলো করবে আশা করি। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ থেকে আমার সাথে ছিলে, আমাদের ক্লাসগুলো করেছো। আশা করছি তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে আমাদের এই জেনারেল সায়েন্সেরই কোনো একটা ক্লাস নিয়ে, ঠিক আছে। তো তোমাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ থেকে ছিলে, ঠিক আছে। আশা করছি আবার নেক্সট কোনো ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে, ততদিন পর্যন্ত তোমরাও ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, ঠিক আছে। আল্লাহ হাফিজ।